আমি প্রথমেই আজকে ইনস্টলেশন প্রসেস, আচ্ছা, বেসিক কিছু জিনিসপত্র যেগুলো না জানলেই নয়, গোড়ার কিছু কথা সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে ডাইরেক্টলি কোডিং এ চলে যাব। আমি প্রত্যেকবারই সবাইকেই বলছি, আমি ওই রকম ওই থিওরিটিক্যাল পার্ট পড়ে মুখস্থ করে কাজ করার পাবলিক নই। আমি কোড করব, কোড করতে করতে কোড শিখবো। তো তার জন্য আমি প্রথমেই আমার যে ল্যাপটপটা আছে তার স্ক্রিনটা আমি শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই পাচ্ছেন তো দেখতে? একবার একটুখানি জানিয়ে দিন। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো প্রথমেই বলে রাখি, আমাদের ফার্স্টে আমরা ইনস্টলেশন প্রসেসগুলো একবার দেখে নেবো, একবার ঝালিয়ে নেবো। অনেকেই অনেক কিছু ইস্যু ফেস করেছেন ইনস্টল করতে গিয়ে, পাইথন এবং পাইচার্ম। তো আমি সেইগুলো একবার করে ঝালিয়ে নেবো, সেই ইস্যুগুলো যাদের যাদের হয়েছে তারা তারা যাতে সেগুলো সলভ করে নিতে পারে। এবং যারা ইনস্টল করে নিয়েছেন তারাও একবার দেখে নিন। আর যারা করেননি তারা করে নিন। আশা করি সবাই ডাউনলোডটা করে নিয়েছেন সফটওয়্যার দুটো। এটা কি মানে ঠিক সবাই ডাউনলোডটা কি করে নিয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, ডাউনলোড করে নিয়েছি। তাহলে আমি ইনস্টলেশন প্রসেসটার দিকে কনসেন্ট্রেট করছি। আচ্ছা, ফার্স্টে আমি পাইথন বলে যে সফটওয়্যারটা আছে, আমরা জানি যে পাইথন ইউজ করতে গেলে পিভিএম, পাইথন ভার্চুয়াল মেশিনটাকে আমাদের যে পিসি বা যে মেশিন আছে সেখানে সেট আপ করতে হবে। তো পিভিএম কি পরে আসছি, কিন্তু আগে সেটা সেট আপ করে নিই। তো এই সফটওয়্যারটা হলো পাইথন ভার্চুয়াল মেশিনটা সেট আপ করার জন্য, মানে মোদ্দা কথা, পাইথন চালাতে গেলে আমার ভাই এই জিনিসটা লাগবে, না হলে চলবে না। তো এটাকে ডবল ক্লিক করব। খুব মানে ইজি প্রসেস, কোনো রকেট সায়েন্স নেই। করে তলায়, এটা মাথায় রাখবে সবাই, তলায় অ্যাড পাথ টু ডট ইএক্সি, টু অ্যাড পাইথন টু ডট ইএক্সি টু পাথ বলে যে অপশনটা আছে এখানে একটা টিক করে দেবো। করে ওপরে ইনস্টল নাও এর যে অপশনটা আছে সেখানে ক্লিক করব, করে নেক্সট নেক্সট ওকে করব। ইনস্টল হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এটা হলো সব থেকে ইজি। এটা আমি করছি না তার কারণ অলরেডি আমার কাছে আছে। আপনারা করুন, যদি ইস্যু ফেস করেন কোনো আমাকে বলুন। আর যদি হয়ে গিয়ে থাকে তো দ্যাটস ফাইন, আমি তাহলে পরেরটা দিকে এগোবো। আপনারা করুন, করে আমাকে একটু জানান যে আপনাদের এটা ইনস্টলটা হলো কিনা, কোনো ইস্যু ফেস করলেন কিনা। শুধু মাথায় রাখবেন, ইনস্টল করার আগে তলায় অ্যাড পাইথন পাইথন ডট ইএক্সি টু পাথ এইটা টিক করে দেবেন। করে ওপরে ইনস্টল নাওতে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। দুজন বলেছেন যে ডান, বাকিদের কাছ থেকে আমি এখনো পর্যন্ত রিপ্লাই পাইনি। আমি বুঝতে পারছি না বাকিদের হয়ে গেছে আগে কিনা এখন তারা করছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যারা এখনো পর্যন্ত এই সফটওয়্যারটা ডাউনলোডই করেননি? তাহলে একবার বলুন, আমি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, একটু কিছু আপনারা যতক্ষণ ওটাকে ইনস্টল করছেন, আমি একটা দু একটা কথা বলে নিই। যে এই পাইথনটা আমার মেশিনে হঠাৎ করে ইনস্টল করার কেন দরকার পড়লো, আমি কেন এই পাইথন বলে এই সফটওয়্যারটা ইনস্টল করছি। অ্যাকচুয়ালি পাইথন চালাতে গেলে না আমাদের একটা পাইথনের এনভায়রনমেন্ট তৈরি করতে হয় আমাদের মেশিনে। তো সেই পাইথনের এনভায়রনমেন্টটাকে আমরা বলি পিভিএম বা পাইথন ভার্চুয়াল মেশিন। মানে একটা ভার্চুয়াল, আমার মেশিনের মধ্যে একটা ভার্চুয়াল মেশিন তৈরি হলো, যে কিনা ওই পাইথনের কোডগুলোকে রান করবে। এবার অনেকে বলতেই পারেন যে অনেক তো আইডি আছে, সেগুলো ইউজ করলে কই আমার এইসব ইউজ করতে, এইসব ইনস্টল করতে হয় না। হ্যাঁ, যেমন থনি আছে, আরো অনেক আছে, তো সেগুলো করলে এসব করতে হয় না। করতে হয় না সেটা ওদের ভেতরকার প্রসেস আছে, পাইচাম করলেও করতে হয় না ইনিশিয়ালি। কিন্তু আমি যখন পাইথন ইউজ করছি, পাইথন শিখছি, তখন পাইথনের পিভিএম ইনস্টল করাটা আমার জানা উচিত, আমার শেখা উচিত। কারণ আমি পাইচাম ছাড়াও এই পাইথনটা করতে পারি, আমি ভিএস কোড দিয়ে করতে পারি পাইথন। আমি ইভেন নর্মাল সাদা নোটপ্যাড দিয়েও করতে পারি। তো তার জন্য তখন ওই পাইচামও হেল্প করবে না, থনিও হেল্প করবে না, অন্য কোনো আইডি হেল্প করবে না, তখন কিন্তু আমার এই পাইথনের এই পিভিএম যেটা সেট আপ হবে সেটাই হেল্প করবে। তো আমি আশা করি মোটামুটি সবাই ইনস্টল করে নিয়েছেন। আচ্ছা, এরপর আমি যারা যারা পাইচার্মটা এখনো পর্যন্ত ইনস্টল করেননি তা সেইটা দেখাই। পাইথন পাইচার্ম ইনস্টল করাটাও খুব ইজি। পাইচার্ম হলো একটা আইডিই, যেমন আমাদের নোটপ্যাড থাকে উইন্ডোজ মেশিনে সাদা নোটপ্যাড, সেরকম পাইচার্মও একটা ওই আইডি, নোটপ্যাডও একটা আইডি। বাট পাইচার্ম অনেক বেশি অ্যাডভান্স লেভেলের একটা আইডি। আচ্ছা, আমরা পাইচার্মের কমিউনিটি এডিশনটাকে ইউজ করছি, মানে যেটা ফ্রি ভার্সন, আমাদের পয়সা নেই এখন, পয়সা দিয়ে টাকা দিয়ে পাইচার্ম নিয়ে শিখবো। কমিউনিটি এডিশনটা আমাদের কাজ করার জন্য যথেষ্ট, সেটা দিয়েই আমাদের কাজ চলে যাবে। তো পাইচামে কমিউনিটি এডিশনের এই সেট যে ফাইলটা আছে, এটার ওপর চোখ বন্ধ করে ডবল ক্লিক করে দিন। ডবল ক্লিক করলে একটা উইন্ডো খুলবে, খুলছে। ইট ইস টেক সাম টাইম টু ওপেন। আচ্ছা, এখানে একটা ওরা অ্যাক্সেস চাইবে, তো আমি ইয়েস করে দিচ্ছি, না হলে নো করলে ক্যান্সেল হয়ে যাবে। তো ইয়েস করলাম, ও বলবে যে অলরেডি ইনস্টল, আমার কাছে অলরেডি ইনস্টল আছে, তাই জন্য আমাকে দেখাচ্ছে এটা। আপনাদের কাছে যদি ইনস্টল না থাকে তাহলে দেখাবে না। একটা ব্ল্যাক চৌকো বক্স খুলবে, তার মধ্যে ওই ইয়েস ওকে ওকে করে যাবেন, ইনস্টল হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না এখানে। ওই যেমন আপনাকে বললাম পাইথন ইএক্সি অ্যাড টু পাথ, ওই সব তো এখানে গল্পই নেই। জাস্ট নেক্সট ক্লিক, ওকে 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 হয়ে যাবে, কোনো ব্যাপারই নেই এটা। আমি তাও একবার ইয়েস করে দেখাচ্ছি আপনাদের। এই নেক্সট করলাম, নেক্সট করলাম, এই এটা আপনি এখানে করতে পারেন। নেক্সট করলে এটা ইনস্টল হয়ে যাবে। সেই তো আমার কাছে অলরেডি এটা আছে, তাই জন্য আমাকে দেখাচ্ছে যে আমি এটাকে রিরাইট করতে চাই কিনা। আমি এটা আপাতত রিরাইট করছি না। আপনারাও সেম এটাকে ইনস্টল করার চেষ্টা করুন। ইস্যু পেলে আমাকে বলুন, আমি দেখছি। ওকে, যারা যারা ইনস্টলেশন হয়ে যাচ্ছে ঠিক আছে, খুব ভালো। যারা যাদের যাদের হয়নি এখনো পর্যন্ত, তারা তারা করুন, কোনো চাপ নেই। এই ভিডিওটা আপনারা পাবেন, রেকর্ডেড ভিডিও পাবেন, এবং কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। আমি পরবর্তীকালেও আপনাদেরকে ওইটা পাইচাম কীভাবে ইনস্টল করতে হয় দেখিয়ে দেবো। আপনারা করতে থাকুন। কোনো চাপ নেই। ইভেন আপনার কাছে যদি অন্য কোনো আইডি থাকে, লাইক থনি, লাইক ভিএস কোড, সেখানেও করতে পারেন। আমার এটাকে পাইচার্মে করতে হবে তার কোনো মানে নেই। আমি পাইচার্মটাকে ইউজ করছি, আমি এটাকে সাজেস্ট করছি। বাট আপনাদেরকে আমার মতো দেখে দেখে পাইচার্মই করতে হবে তার কোনো মানে নেই। আপনাদের কাছে যা আছে আপনারা তাই ইউজ করুন। আমি আশা করছি বেশ অনেকেরই হয়ে গেছে ইনস্টলেশন। যদি নাও ইনস্টলেশন হয়ে যায়, আপনারা করতে থাকুন। আমি ততক্ষণে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই আস্তে আস্তে করে। তো আমি আপাতত এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আচ্ছা।
এবার পাইথনের কিছু গোড়ার কথায় আমাকে আজ আসতে হবে। আগে পাইথনটা বোঝার জন্য বুঝতে হবে পাইথন জিনিসটা কি। হঠাৎ করে এই পাইথন এলো কোথা থেকে, কেনই বা আমি পাইথন শিখবো? এই জিনিসপত্রগুলো আমরা যদি না শিখি তাহলে কোনো কিছু ক্লিয়ার হবে না। সবকিছু মানে মাথার ওপর দিয়ে বেরিয়ে যাওয়ার চান্স আছে। তো আমি একটা ফোল্ডার করে নিয়েছি। আমি একটা জিনিস আগে বলে নিই। আমাদের এই 24টা ক্লাসের যে কোর্সটা হবে সেই কোর্সের জন্য আমি একটা ফোল্ডার সেট করেছি আমার মেশিনের ডি ড্রাইভে। তার নাম দিয়েছি আমাদের যেই ব্যাচটা আছে পাইকোডার স্কোয়াড স্কোয়াড বলে। সেই ফোল্ডার একটা ক্রিয়েট করেছি। তার ভেতরে দুটো ফোল্ডার ক্রিয়েট করেছি, পাইথন কোর্স কন্টেন্ট আর পাইথন প্রজেক্ট। আপনারা যেখানে খুশি ক্রিয়েট করুন, যা খুশি নাম দিন, তাতে আমার কোনো যায় আসে না। একটা জিনিসই বলবো, ট্রাই করবেন যেখানে কাজটা করার সেখানেই করার। বারবার করে জায়গা চেঞ্জ হলে পরবর্তীকালে গিয়ে প্রবলেম হতে পারে, নিজেই খুঁজে পাবেন না। তো আমরা এই 24টা ক্লাসের যে প্রজেক্ট কাজগুলো করব, চেষ্টা করব এই এই পাইকোটা স্কোয়ারের মধ্যেই করার। আচ্ছা, আমি আপাতত একটা আমাদের পাইথনের ইন্ট্রো কিছু শুরু করি। প্রথমেই বলছে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? এটা তো খুব ভ্যালিড একটা পয়েন্ট। আমি পাইথন শিখতে শুরু করে দিলাম আজ থেকে, কিন্তু পাইথন জিনিসটা কি এবং কেন শিখবো হঠাৎ করে? আমার কি মানে কিসে কামড়ালো হঠাৎ করে আমি পাইথন শেখার জন্য? কেন আমি পাইথন শিখবো? এবং পাইথন জিনিসটা কি? সাপ তো নিশ্চয়ই নয়। নাম হয়তো পাইথন হতে পারে, বাট এর জিনিসটা কি? জিনিসটা কি? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার প্রশ্ন আসবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। এতদিন তো এত কিছু ল্যাঙ্গুয়েজ শিখলাম, বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু, মারাঠি। তো এবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিছুই নয়, এটাও একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ঠিক মানুষ ডাইরেক্টলি বোঝে না। এটা কম্পিউটারকে বোঝানোর জন্য। এবার প্রশ্ন আসতে পারে কম্পিউটার তো এতদিন ধরে জিরো ওয়ান বুঝছিল, ঠিক কথা, জিরো ওয়ান বুঝছিল, কিন্তু কম্পিউটারকে আমি যদি জিরো আর ওয়ান দিয়ে বোঝাতে যাই তাহলে তো আমার হাড়ির হাল হয়ে যাবে। আমি যদি এখন একটা এত বড় নোট, এই যত বড় নোট এই কম্পিউটারে লিখেছি সেই তত বড় নোটটাকে বা যে কোনো একটা প্রোগ্রামকে যদি জিরো আর ওয়ান দিয়ে লিখতে যাই তাহলে আমার আজকে সারাদিন লাগবে হয়তো একটা লাইন অফ কোড করতে। তো সেটা তো সম্ভব নয়। তো তাহলে তার মাঝখানে একটা ব্রিজ দরকার, যেটা আমিও বুঝবো, কম্পিউটারও বুঝবে, মানে একটা একটা মধ্যস্থতা হয়েছে দুজনের মধ্যে, যে দুজনই যাতে বুঝে একটা জিনিস তৈরি করতে পারে। তো কি সেটা? সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কিছু একটা লিখছি, কিছু একটা কোড করছি। সেই কোডটা গিয়ে অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে বাইনারিতে, জিরো অ্যান্ড ওয়ানে, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন বোঝে, আমরা বুঝি না। ডাইরেক্ট আমি যদি ইংলিশে লিখে দিই সেটা কিন্তু বুঝবে না কম্পিউটার বা কেউ। আগে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু সেট অফ ইনস্ট্রাকশন আছে সেগুলো দেব। সেই সেট অফ ইনস্ট্রাকশনগুলো জিরো ওয়ানে কনভার্ট হবে, যাকে আমরা বাইট কোড বলি বা মেশিন কোড বলি। সেই মেশিন কোডটা গিয়ে মেশিন বুঝবে, দেন একটা কিছু তার আউটপুট দেবে। তাহলে এটাকে আমরা বলতেই পারি মেশিনের সাথে বা কম্পিউটারের সাথে হিউম্যানে ইন্টারেক্ট করার জন্য মাঝখানে একটা ব্রিজ দেওয়া হয়েছে। সেই ব্রিজটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো বুঝলাম, এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধরনের মধ্যে আসি। বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু রকমের ধরনের হচ্ছে মেনলি, হাই লেভেল আর লো লেভেল। তো হাই লেভেলের মধ্যে কারা কারা পড়ছে? এই সব ধরনের পাইথন, জাভা, সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, রুবি, হ্যান ত্যান, রার, যত রকমের আছে সবাই। আর লো লেভেলে কারা আছে? লো লেভেলে হলো যেগুলো আর কি ডাইরেক্টলি মেশিন বোঝে, সেগুলো যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন কোড, সেইগুলো। এইগুলো নিয়ে আমাদের ডাইরেক্ট মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, জেনে রাখার দরকার তাই আমরা জেনে রাখছি। এগুলো হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা যেগুলো যা লাইক মেশিন কোড। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কি বলছে? বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলছে মেশিন ল্যাঙ্গুয়েজ কি ডাইরেক্টলি জিরো ওয়ান বাইনারি। আচ্ছা, এই এক্সাম্পল আমার একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, যেভাবে কম্পিউটার বোঝে। আর আমরা আমাদের পক্ষে এগুলো বোঝা সম্ভব নয়, খুব ডিফিকাল্ট। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? শর্ট কোড, এগুলোকে আমরা বলি নিউমনিক্স। ঠিক আছে? নিউমনিক্স কি বুঝে কোনো লাভ নেই, আমার কোনো কাজে লাগবে না, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে রিসার্চ করতে যাচ্ছি না এই মুহূর্তে। নিউমনিক্স ওই কম্পিউটারই বোঝে, ওর একটা কিছু ইনস্ট্রাকশন আছে, কিছু কোডস আছে, সেইগুলো লাইক মফ এ 5, অনেক ওরকম অনেক কিছু আছে। এগুলো আমাদের জন্য বোঝার জন্য যথেষ্ট, মানে ইয়ে, কিন্তু ইয়ে বুঝতে পারে, কম্পিউটার বুঝতে পারে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? যেগুলো আমরা খুব সহজে বুঝতে পারি, লাইক পাইথন। আচ্ছা, এবার বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করছে। বলছে আমরা যখনই একটা প্রোগ্রামিং মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে এই যে প্রসেসটা, সেটা কিভাবে কাজ হচ্ছে।
আচ্ছা, আমি এখনো পর্যন্ত যতটা বললাম তার মধ্যে কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে কাইন্ডলি বলুন, আমি তাহলে ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আশা করছি সবারই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার বলছে হাউ প্রোগ্রামিং ওয়ার্কস, কিভাবে কাজ করে। ওই এইভাবে যেভাবে লিখে দিয়েছি সেইভাবে কাজ করে। প্রোগ্রাম কোডটা লেখা হয়, সেই প্রোগ্রাম কোডটাকে কম্পাইল বা ইন্টারপ্রেট করা হয়, ট্রান্সলেট করা হয় মেশিন ল্যাঙ্গুয়েজে। সেই মেশিন ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার এক্সিকিউট করে। এটা হলো মোদ্দা কথা। এইবারই একটা কোয়েশ্চেন আসবে, কম্পিউটার আর ইন্টারপ্রেটার জিনিসটা কি। আসবো, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, ওটাও করবো। আচ্ছা, কি কি আমরা করতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে? আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার মানে ডেস্কটপে আমরা ল্যাপটপে যে সফটওয়্যারগুলো ইউজ করি, লাইক এখন আপনারা জুম ইউজ করছেন, তো সেগুলো তৈরি করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কাজ করতে পারি, পাইথন। মানে আমরা অ্যাকচুয়ালি যেগুলো করছি আর কি, সেগুলো এই ক্লাসটা আমরা শেষের দিকে বলেইছি একবার, যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স নিয়ে একটা কিছু ছোট খাটো কিছু একটা শেখার চেষ্টা করব। তো সেই নিয়ে করতে পারি। আচ্ছা, রোবটস, আইওটি ডিভাইসেস, হার্ডওয়্যার, এইগুলো তো আমরা ইউজ করতে পারি। তো রোবটকে কন্ট্রোল করার জন্য তার ভেতরে ইনস্ট্রাকশন দিতে হবে, সেই ইনস্ট্রাকশনটাও এই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া হবে। আইওটি ডিভাইস মানে হলো ইন্টারনেট অপারেটিং, মানে এখন যে বেরোচ্ছে না, যে আপনি অ্যালেক্সাকে বলছেন লাইটটা অফ করে দাও, অ্যালেক্সা লাইটটা অফ করে দিচ্ছে। তো এই লাইটটা তো একটা হার্ডওয়্যার, একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তো সেটাকে ডাইরেক্টলি কানেক্ট কি করে করা হচ্ছে। তো এই প্রসেসটাকে আইওটি প্রসেস বলে, এর মধ্যেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুড়ে দেওয়া আছে। তো মোটামুটি পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ, এই এই যতগুলো পয়েন্ট আছে না এখানে, প্রত্যেকটা পয়েন্টকেই কভার করতে পারে। এটা হলো পাইথনের বিশাল বড় একটা গুণ। সব কটার জন্যই পাইথন এক্সপার্ট। তো এইবার আসি পাইথন। পাইথন কি? পাইথন কি? কিছুই না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সিম্পল, এটা অনেকটা ইংলিশের মতো, তাই জন্য আমাদের বুঝতে খুব সুবিধা হয়। পাওয়ারফুল, লাইক গুগল, নেটফ্লিক্স, নাসা, দিব্যাঞ্জন চ্যাটার্জি সবাই ইউজ করছে। আচ্ছা, ভার্সেটাইল, সব কিছু তৈরি করা যায় এটাকে দিয়ে, ওয়েবসাইট, অ্যাপস, গেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, রোবোটিক্স, অলরেডি এক্ষুনি বললাম। আচ্ছা, হোয়াই ইটস কল্ড পাইথন। আচ্ছা, পাইথন কেন নাম হঠাৎ করে পাইথন হলো? এক ভদ্রলোক, ডাচম্যান, গুইডো ভ্যান রিজম, উনি 1991-এ এই পাইথন ল্যাঙ্গুয়েজটাকে আবিষ্কার করলেন। তো তখন উনি এটার নাম দিলেন পাইথন। কেন দিলেন? উনি একটা সেই টাইমে একটা কমেডি শো দেখেছিলেন, মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস বলে। তো ওটা দেখে ওনার খুব ভালো লেগেছিল, খুব উনি মজা পেয়েছিলেন। তো তখন উনি একটা করতে চেয়েছিলেন যে মানুষের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মানে বোরিং হবে না, ফানি হবে, যাতে ইজিলি সে শিখতে পারে এবং কাজ করতে পারে। তো তখন ওই যে কমেডি শোটা ছিল, ওই কমেডি শো এর নাম থেকে পাইথনটা তুলে এনে উনি নাম দিয়েছিলেন পাইথন। এর থেকে বেশি আমি জানি না, তাই জন্য এইটুকুনি লেখা আছে। আচ্ছা, পাইথন কি করতে পারে অলরেডি একবার বলেছি, আবার লেখা আছে সবকিছুই করতে পারে। মানে সবকিছু করতে পারে মানে ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, কেন আমি পাইথনই ফার্স্টে শিখবো? এটা খুব বিশাল বড় একটা কোয়েশ্চেন। আমি তো অন্য কিছু শিখতে পারতাম, শিখতেই পারতাম। শিখবো তার কারণ আমার ইচ্ছা হয়, তাই জন্য এক শিখবো। আর দ্বিতীয় হলো পাইথন শেখাটা খুব ইজি। কেন ইজি? কারণ এটা অনেকটা প্লেন ইংলিশের মতো, অনেকটা মিল পাওয়া যায়। বিগিনার ফ্রেন্ডলি, অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি কথাটা এখানে খুব ফেক একটা কথা। তার কারণ যে বুঝতে পারবে না তার কাছে কঠিন লাগবে, যে বুঝতে পারবে তার কাছে সহজ লাগবে। তো বিগিনার ফ্রেন্ডলি কথাটা আমি এইভাবে বলতে পারি না, লেখা আছে সবাই বলে। আচ্ছা, ফিউচার প্রুফ, তার কারণ কি? ফিউচারে এর ইউজ ভাস্ট, সে যে কোনো ইন্ডাস্ট্রিতেই পাইথন ইউজ হতে পারে। আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পল, এই যে বললাম মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যান ত্যান এইসব, সেই গল্পগুলোই আবার লেখা আছে। আচ্ছা, পাইথন মোটামুটি তাহলে এখন ইউজ কোথায় হচ্ছে? ইউজ হচ্ছে ইউটিউবে। আমরা যে ইউটিউবটা ইউজ করছি না, দেখছি ভিডিও সারাদিন, সেই ইউটিউবে যে ব্যাকএন্ডটা আছে, সেই ব্যাকএন্ডের কাজটা পুরোপুরি পাইথন করে। ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রামের যে ওয়েব ভার্সন, আপনারা হয়তো অনেকেই জানেন না, ইনস্টাগ্রামের কিন্তু একটা ওয়েব ভার্সন আছে। আমরা সবাই মোবাইলে ইনস্টাগ্রাম ইনস্টল করে ইউজ করে যাচ্ছি, বাট ইনস্টাগ্রামের কিন্তু একটা ওয়েব ভার্সন আছে। সেই ওয়েব ভার্সনটা টোটালটাই পাইথন জ্যাঙ্গো দিয়ে চলছে। আর মোবাইল ভার্সনের ব্যাকএন্ডটা, ব্যাকএন্ড সরি ব্যাকএন্ড মিনস এপিআই, এপিআই কি পরে শিখবো, বাট ব্যাকএন্ড মিনস এপিআই ডেভেলপমেন্ট, ওই সার্ভারের ব্যাপার আর কি, সেইগুলো সবকিছুই পাইথন দিয়ে চলছে। আচ্ছা, নাসাও ইউজ করে, নাসার ডেটা অ্যানালিসিস হ্যান ত্যান এইসবের জন্য নাসা ইউজ করছে। আবার চ্যাট জিপিটি তৈরি হয়েছে পুরোপুরি পাইথন দিয়েই। তাহলে বুঝতে আমরা পাচ্ছি পাইথন ফাস্ট ইউজ হয়। আচ্ছা, আমাদের এখানে লেখা আছে এটা আমার ফাস্ট কোড, আমরা এই ফাস্ট কোডটা একটু পরে করবো। তার আগে আরো দু একটা কথা বলে নিই। একটু আগে আমরা বলছিলাম যে পাইথন কম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, মানে ট্রান্সলেট করছে। তাই এই কম্পাইলার ইন্টারপ্রেটারের গল্পটা একটু শিখে নিই। আচ্ছা, অনেকেরই মনে হতে পারে এগুলো খুব কেন পড়ছি, কেন যা করছি, বেকার টাইম ওয়েস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, সেটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক, সেটা পাইথন হোক, জাভা হোক, সি হোক, পিএইচপি হোক, তার বেসিকটা যদি না জানতে পারি না, তাহলে কোনো তার শেখাটা ভ্যালু হলো না। তাই জন্য আমি এই আজকে প্রথম দিকে এই ক্লাসটা বেশ কিছু এই জিনিসপত্রগুলো আপনাদেরকে বলছি। আচ্ছা, এই কোর্স কন্টেন্ট যেগুলো আছে, এই কোর্স কন্টেন্টগুলো আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, ডাজ পাইথন ইউজ কম্পাইলার আর ইন্টারপ্রিটার? প্রথমেই একটা কোয়েশ্চেন, যে পাইথন কি কম্পাইলার না ইন্টারপ্রিটার কোনটা ইউজ করে? তখনই কোয়েশ্চেন আসবে, আরে ভাই কম্পাইলারটা কি আর ইন্টারপ্রিটারটা কি? আসছে, কম্পাইলারটা আর ইন্টারপ্রিটারটা কিছুই না। ওই যে বলছিলাম না, মানুষ তো লিখে দিল পাইথনে কোডটা, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার কিন্তু ওই ডাইরেক্ট পাইথনের কোডটাও বোঝে না। সে শুধু 0 1 বোঝে, সে ওইখানে রিজিট, ওখান থেকে সে নড়বে না। আর মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। তো সেটাকে তো কনভার্ট করতে হবে রে বাবা। সেটা কে করবে? সেটা করবে এই পাইথন, এই সরি কম্পাইলার আর ইন্টারপ্রেটার। এইবার প্রশ্ন আসতে পারে, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের ডিফারেন্স কি? আর পাইথনই বা কি ইউজ করছে? পাইথন ইউজ করছে ইন্টারপ্রেটার। এবার পাইথন তো ইন্টারপ্রেটার ইউজ করলো, তাহলে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে ডিফারেন্সটা কি হলো? কিছুই না, মেনলি ডিফারেন্স হলো দুজনে। আচ্ছা, মেনলি মিলটা কোথায়? মিলটা একই, কাজ দুজনের সেম, সেম কাজ করে। শুধু ডিফারেন্স একটা জায়গাতেই। কি ডিফারেন্সটা হলো, যখন একটা সেট অফ কোডকে কম্পাইলার কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করছে বা মেশিন কোডে কনভার্ট করছে, তখন কি করে, পুরো কোডটাকে একেবারে কনভার্ট করে নেয়। একদম হোল কোডটাকে ঘুরিয়ে কনভার্ট করে নিল। তারপর ও দেখে এরার কিছু হয়েছে কিনা, কোডে কোনো এরার আছে কিনা, সেইগুলো দেয় যে আমরা কোনো ভুল কিছু লিখেছি কিনা। আচ্ছা, ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার ওই সময় গল্পে নেই। ইন্টারপ্রেটার ইনস্ট্যান্টলি আপনাকে এরর দেবে। প্রথম থেকে দেখা শুরু করেছে, 2 নম্বর লাইনে গিয়ে এরর পেয়ে গেছে, একদম ট্রান্সলেশন প্রসেস বন্ধ, আপনি এরর খেয়ে গেছেন, বলে দেবে এরর আছে 2 নম্বরে। তারপর আবার 3 নম্বর, এবং পরপর যেখানে যেখানে ও এরর পাবে, সেখানে সেখানে আপনাকে এরর দিতে থাকবে। তো কম্পাইলারের ইউজ যেমন কি সি, সি প্লাস প্লাস, জাভা, এই জাভা আবার আবার ব্যাপার আছে, জাভা ও বাদ দিন, জাভার মধ্যে আবার ইন্টারপ্রেটার কম্পাইলার দুটো মিশিয়ে কাজ হয়। বা তুমি মোটামুটি ধরে রাখুন, মোটামুটি সি, সি প্লাস প্লাস, জাভা, এরা কম্পাইলার ইউজ করে। আর পাইথন, জাভাস্ক্রিপ্ট, রুবি, পিএইচপি, এরা ইন্টারপ্রেটার ইউজ করে। এটা হলো মেন গল্প। এটাই হলো মেন ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। এবার এখানে এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে এই যে ডিফারেন্স বললাম, জিনিসটা কি বললাম, কোথাও কোনো কারোর ডাউট থাকলে কাইন্ডলি বলুন। আচ্ছা, আশা করছি সবারই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমি এখানে আরেকটা টেবিল করে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি। সেম জিনিসই লেখা আছে, টেবিল ফরম্যাটে লেখা আছে, আপনাদেরকে শেয়ার করে দেবো। আচ্ছা, সিম্পল এক্সাম্পল বলছে কিভাবে এ কাজ করে আর কি। বলছে যে দেখুন, এখানে একটা জিনিস দিয়েছে যে পাইথনে তো ইন্টারপ্রেটার ইউজ হচ্ছে, তাহলে ইন্টারপ্রেটার কি করে কাজ করছে।
বলছে একটা কোড দিয়েছে, সেই কোডটা কিছু একটা করেন। কি করে আমি এখনো আসছি না, কারণ আমরা এখনো জানি না, আমরা পাইথনের কোড কিছু শিখিনি। আচ্ছা, তারপরে একটা লাইন অফ কোড আছে, সে আবার কিছু একটা করে, তার পাশে এরর বলে একটা কিছু লেখা আছে, ওটা বাদ দিন। কিছু একটা করে, আর তারপরেও একটা লাইন আছে, সেটাও কিছু একটা করে। আচ্ছা, এই দ্বিতীয় নম্বর লাইনে এটা বুঝতে পারছি আমরা একটা ডিভিশনের সাইন আছে ডিভাইড করার জন্য। তো আমরা দেখছি এখানে 5কে 0 দিয়ে ভাগ করা হচ্ছে, যেটা কখনো সম্ভব নয়। আমরা ছোটবেলাতে শিখেছি 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। তো এটা একদম একটা ভুল প্রসেস। তাহলে পাইথন যদি আমি আমি যদি ধরে নিই এই লাইনটা একদম ঠিক, এই লাইনটা একদম ঠিক, তাহলে পাইথনের এই লাইনটাকে এরর দেওয়া উচিত। তো পাইথন কি করবে, প্রথমের লাইনটা কিন্তু দিয়ে দেবে, ও যা করতে চায়, সে যাই করতে চায়। এখানে আমরা জানি না এটা কি করবে, প্রিন্ট ফিন্ট লেখা আছে, হ্যান ত্যান অনেক কিছু গল্প আছে, এটা পরে করবো কি কি আছে। তো বলছে যে প্রথমে হ্যালো বলে লেখাটা লিখে দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে দিল। তারপরও কি বলবে, বলবে যে এটা কিন্তু এরর। ভাই, 0 দিয়ে তুমি 5কে ভাগ করতে পারো না, এটা পসিবল নয়। তুমি মূর্খের মতো কাজ করছো বলে তোমাকে একটা এরর দিয়ে দিল। তারপর কিন্তু আর এই ওয়ার্ল্ড কথাটা মানে ওয়ার্ল্ড কথাটা বা যাই হোক, এরপর যদি কোনো কোড থাকে সেগুলো কিন্তু আর এক্সিকিউট করবে না। ও এখানে গিয়েই এন্ড করে দেবে ওর প্রসেসটা। ঠিক আছে, এইটাই হলো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের মেন প্রসেস, লাইন বাই লাইন কাজ করা। এইবার যদি সি বা সি প্লাস প্লাস এর কথায় আসতাম, কি করতো সি বা সি প্লাস প্লাস, কি করতো, পুরোটা আগে দেখে নিত, কিচ্ছু করতো না, পুরোটা আগে দেখে নিয়ে বলতো ভাই এখানে ভুল আছে, এইটাও দিত না, এটাও দিত না, এটা তো দেবেই না, বাদ দিন। বলে দিত ভাই তোমার এখানে ভুল আছে, তুমি আগে ঠিক করে আসো। এইটা হলো মেন কম্পাইলার আর ইন্টারপ্রেটারের গল্প। তো এই গল্প আমি এখানেই আজকে সমাপ্ত করছি। এই গল্পের মধ্যে যদি কারোর ডাউট কিছু থাকে আমাকে জানাবেন, নিশ্চয়ই আমি ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর এই কন্টেন্ট যেটা আছে না, এই কন্টেন্টগুলো আমি নেটপেড থেকে করে দিয়েছি, আর সেইগুলো আপনাদেরকে এখানে করা আছে, এটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। একটা কথা বলে রাখি, এই কথাটা বলা খুব জরুরি। অনেকে অনেক গালভরা নাম বলে যে এই কোর্স ম্যাটেরিয়াল, কোর্স কন্টেন্ট, হ্যান ত্যান অনেক কিছু আছে গল্প। তো আমারও আছে, তো আমিও সেগুলো প্রোভাইড করি, সেটা নিয়ে কোনো চাপ নেই। বাট সেই কোর্স ম্যাটেরিয়াল বা কোর্স প্রোভাইড, কন্টেন্ট প্রোভাইড যেগুলো করব, সেগুলো সবই আমি ডাব্লিউ3 স্কুল থেকেই করব। এই ডাব্লিউ3 স্কুল হলো একটা অর্গানাইজেশন যারা সব রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, মেনলি যারা নাকি ওয়েব বেস, না ওয়েবে মেনলি তাদের কাজ হয়, এখন সবই ওরা শেখাচ্ছে। সব ডিটেলস, সব মানে A to Z ওদের কাছে আছে। তো আমি আপনাদের যে কোর্স যে এটা দেবো না, সেটা আমি এখান থেকে কপি করে বানিয়েছি, কোনো লুকানোর বা লজ্জার কোনো ব্যাপার নেই। এটা আমার কাছে বই, সে বই থেকে আমি নোটস বানিয়েছি, সেই নোটসগুলো আপনাদের দেবো। আপনারাও ওই নোটসটা তো ফলো করতেই পারেন, সাথে এই যে বইটা, সেই বইটা ফলো করবেন। এবার প্রশ্ন আসতেই পারে, সব যখন এখানে আছে আপনার কাছে কেন আসবে শিখতে? তো বই তো সবার কাছে আছেই, বাট তাও টিচারের কাছে যেতে হয় শিখতে, সেই একই কেস। তো আমি ডাব্লিউ3 স্কুলকে ফলো করছি, আপনারাও ডাব্লিউ3 স্কুলকে ফলো করুন, চোখ বন্ধ করে ফলো করুন। এটা সারা পৃথিবীতে ইউজ হচ্ছে, এটা একটা অর্গানাইজেশন যারা এই ওয়েব অ্যান্ড এই যে রিলেটেড যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ হচ্ছে, তার যে ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো সবই এখানে শেখা যায়। বেসিকটা আপনি চোখ বন্ধ করে শিখতে পারবেন, কোনো চাপ নেই। তো তাই জন্য আমি এটাকে বই হিসাবে ধরেছি, এই বই থেকেই আমরা শিখবো। আর আমার যে কোর্স কন্টেন্ট আছে, সেই কোর্স কন্টেন্ট থেকেও আমরা শিখবো। সেই কোর্স কন্টেন্টটা আর কিছু না, ওই ডাব্লিউ3 স্কুল থেকেই নিয়ে আসা। আচ্ছা, এবার আস্তে আস্তে আমরা আমাদের প্রথম কোডের দিকে এগোবো। অনেক বকবকানি হয়েছে, এবার কোডের দিকে এগোবো। কোড করার জন্য আমি আমার আইডিটাকে ওপেন করব, যেটা বলেছিলাম, পাইচার্ম। আমার পাইচার্ম এখানে ইনস্টল করা আছে, আমি পাইচার্মটার উপর ডাবল ক্লিক করব, করলে খুলে যাবে। আমার অলরেডি কিছু প্রজেক্ট খোলা আছে, তাই জন্য এটা শো হচ্ছে, আপনাদের এরকম শো হবে না। আপনারা উপরে এরকম ফাঁকা একটা জায়গা পাবেন, সেখানে ফাইল বলে একটা অপশন আছে। ভালো করে খেয়াল করুন, এখানে ফাইল বলে একটা অপশন আছে। সেই ফাইল থেকে তলায় ওপেন বলে একটা অপশন পাবেন, সে ওপেনে গিয়ে ক্লিক করুন।
ওপেনে গিয়ে ক্লিক করে আপনি যে ফোল্ডারের মধ্যে কাজ করতে চাইছেন সেই ফোল্ডারটাকে ম্যাপ করে দিন। মানে আমি চাইছি আমার ডি ড্রাইভে পাই কোডার স্কোয়াড বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে পাইথন হাইপেন প্রজেক্ট বলে যে ফোল্ডারটা আছে সেইটাকে ম্যাপ করতে। তাই জন্য আমি কি করলাম, এই ডি ড্রাইভে গিয়ে পাইথন পাই স্কোয়াড বলে যে দেখুন এইসব আছে সেগুলোকে সিলেক্ট করেছি, করে এই পাইথন প্রজেক্ট বলে ফোল্ডারটাকে সিলেক্ট করেছি, করে ওকে করে দেবো। ওকে করলে আমার কাছে বলছে তুমি কি এই উইন্ডোটাতে খুলতে চাইছো নাকি নিউ করে এই উইন্ডো খুলবে। আমি নিউ করে উইন্ডো খুলছি, এই উইন্ডোতে খোলা যেত, আমার ইচ্ছা হয়েছে খুলবো তাই খুলছি। আচ্ছা, এটা কিছুটা টাইম নেয়, তলায় দেখবেন এরকম লোডিং হচ্ছে অনেক কিছু, ওর মডিউল প্যাকেজ হ্যান ত্যান অনেক গল্প আছে, সেগুলো পাইচাম নিজে 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 ওগুলোকে লোড করতে থাকে। তো এইটা হলো আমাদের আইডিই, যার মধ্যে আমরা কোড করব। আমরা অন্য যে কোনো আইডি ইউজ করতে পারি, ভিএস কোড ইউজ করতে পারি। আমরা পাইচাম ইউজ করছি তার কারণ আমাদের ইচ্ছা হয়েছে তাই। তো আপনারা যখন খুলবেন এই ফোল্ডারটাকে, তখন অদ্ভুতভাবে দেখতে পাবেন বাই ডিফল্ট আমার কাছে দেখুন ইন্ডেক্স ডট পিওয়াই বলে একটা ফাইল আছে। আপনাদের কাছে বাই ডিফল্ট মেন ডট পিওয়াই বলে একটা ফাইল থাকবে। আপনারা সবাই কি আমার সাথে সাথে খুলতে পারছেন এই জিনিসটা? ট্রাই কি করছেন? হ্যাঁ, আমি পাচ্ছি, আমার মেন ডট পাই পিওয়াই এসছে ফার্স্ট। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক, মেন ডট, যারা যারা খুলবেন তারা তারা খেয়াল করবেন বাঁদিকে ওখানে একটা মেন ডট পিওয়াই বলে একটা ফাইল আসছে। এটা কে দিল, কোথা থেকে এলো? এটা কেউ দেয়নি, এটা পাইচাম উস্তাদি মেরে একটা ইন্ট্রোডাকশন একটা ফাইল তৈরি করে দিয়ে দিয়েছে। তো এটা কি কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না, উড়িয়ে দিতে পারেন চোখ বন্ধ করে। আবার এখানে এটাকে কোডও করতে পারেন, কোনো চাপ নেই। তো আমি কি করছি, আমার ইন্ডেক্স ডট পিওয়াই বলে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে না চোখ বন্ধ করে আগে ডিলিট করে দিচ্ছি। তার কারণ আমি না হলে আপনাদেরকে পুরোপুরি প্রসেসটা দেখাতে পারবো না। আচ্ছা, আমি এবার এই যে আমার ফোল্ডারটা আছে, এখানে আমার ফোল্ডারের পাথটা দেখাচ্ছে আমি এইখানে আছি আর কি, সেটাই আমাকে এখন ইন্ডিকেট করছে যে এই জায়গায় আমার এই প্রজেক্টটা ওপেন আছে। তার উপর আমি রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করলেই যে খুলে গেল জায়গাটা, সেখান থেকে দেখুন তলায় আছে পাইথন ফাইল। তো আমি একটা নিউ পাইথন ফাইল তৈরি করতে চাই, সেটার একটা নাম দিতে হবে এবার। কি নাম দেবো? যা খুশি নাম দিতে পারি, যেটা আমার ইচ্ছা হবে। আমি আবার ইন্ডেক্সিং নাম দিচ্ছি, তার কারণ আমার ইচ্ছা হয়েছে ইন্ডেক্স দেওয়ার। আপনাদের যা ইচ্ছা হবে তাই নাম দিন। তো আমার ইন্ডেক্স ডট পিওয়াই বলে ফাইলটা তৈরি হয়ে গেল। এবার দেখুন আমি কিন্তু কোনো ইয়ে দিইনি, কোনো এক্সটেনশন দিইনি, কিন্তু অটোমেটিকলি ও ডট পিওয়াই বলে ফাইলটার এক্সটেনশন তৈরি করে নিয়েছে। তো পিওয়াই হলো যে কোনো পাইথন ফাইলের এক্সটেনশন, মানে কম্পিউটার বুঝতে পারে যে এটা একটা পাইথন ফাইল, ডট পিওয়াই আছে তাই জন্য। তো আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে দুখানা ফাইল আছে, একটা মেন ডট পিওয়াই আর আরেকটা হলো আপনারা এক্ষুনি যেটা তৈরি করলেন আমার সাথে সাথে। আমি যেমন ইন্ডেক্স ডট পিওয়াই তৈরি করলাম। এইবার এই জায়গাটাতেই আমরা এই যে উম, কালো যে জায়গাটা আছে, এইখানেই আমরা যা কোড ফোড করার করবো। আচ্ছা, কোডটা করে রানও তো করতে হবে, হ্যাঁ করতে হবে, সেটার অপশন আছে, সেগুলো সবই আমরা দেখবো। আচ্ছা, তার আগে দেখি আমরা কি একটা প্রথম ওখানে লিখেছিলাম যে আমার ফার্স্ট প্রোগ্রাম প্রোগ্রাম বলে কিছু একটা লিখেছিলাম, তো সেইটাই আমি এখানে করবো আগে। ভাই, খোল না রে ভাই। আচ্ছা, কপি পেস্টটা কিন্তু সবাইকেই শিখতে হবে। একটা জিনিস বলি, খুব অদ্ভুত লাগলেও এটা খুব সত্যি ঘটনা। একটা সফটওয়্যার ডেভেলপার হতে গেলে তাকে যেরকম পাইথন পিএইচপি হ্যান ত্যান এগুলো শিখতে হয়, তাই সেরকম কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি শিখতে হয়। খুব অদ্ভুত এবং হাস্যকর হলেও এটা একটা বাস্তব ঘটনা। মানে কপি আর পেস্ট এটা খুব একটা ভ্যালুয়েবল জিনিস একটা সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে। তখন আপনারা বলতেই পারেন তাহলে কি আমাদের কপি করাই শেখাবেন আপনি শুধু? মানে কপি করাটা তো আমাদের মেন লক্ষ্য নয়। না, নিশ্চয়ই নয়, কপি করাটা তো আমার মেন কেন লক্ষ্য হবে? আমাদের মেন লক্ষ্য হলো পাইথন শেখা। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এই সিনট্যাক্স এই জিনিসপত্র কেউ মাথায় রাখে না।
কোনো ডেভেলপার মুখস্থ করে রাখে না, মুখস্থ করে রাখার কথাও নয়। কেন মুখস্থ করে রাখতে যাব? অঙ্ক কি আমরা মুখস্থ করি? অঙ্কটা আমরা বুঝি, লজিক দিয়ে বোঝার চেষ্টা করি। আর এই সিনট্যাক্স ফিনট্যাক্স এগুলো আমরা যখন যেমন দরকার পড়ে তখন তেমন নিয়ে, যেখান থেকে দরকার পড়ে নিয়ে কাজ করি। এবার প্রশ্ন হলো যে কপিটা আমি যে করছি সেটা কিভাবে করছি, সেইটাই হলো মেন প্রশ্ন। বা এবং করে কি আমি কিছু বুঝছি? আমি ধরুন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সেই অ্যাসাইনমেন্টটা আপনারা চ্যাট জিপিটিতে মারলেন, পুরোপুরি অ্যান্সার পেয়ে গেলেন, কোডের অ্যান্সারটা সেটা দিয়ে দিলেন। সেখানে আমার কি কোনো আমার তো কোনো যায় বাদই দিন, আপনাদের কি কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। এবার ধরুন একটা নবিস যে জানে না কিছু, তাকে বললাম যে ভাই তুমি আমাকে এই প্রজেক্টটা বানিয়ে দাও, বা এই সামথিং এই প্রজেক্টটা বা এই একটা সফটওয়্যার বানিয়ে দাও। সে চ্যাট জিপিটি বা জেমিনি বা কোপাইলট যেখান থেকে পারলো কপি করে নিয়ে বানিয়ে দিল, মানে কপি মানে পেজটা নিয়ে ফেললো, ফেলে রান করতে গিয়ে দেখলো হাজার একটা এরর আসছে। যে জানে সে কিন্তু জানে কেন এরর আসছে, এবং যে জানে সে এটাও জানে আমার কোন পার্টটা কপি করতে হবে, কোন পার্টটা কপি করতে হবে না। তো যে জানে না সে জানে না, সে পুরোটা নিয়ে দিয়ে এবার হাবুডুবু খাচ্ছে। তো এইটাই হলো ব্যাপার। কপি পেস্ট করাটা কোনো অন্যায় নয়, আমি তো মনে হয় অন্তত করি। তো আমি এখানে একটা কোড লিখছি, সেই কোডের প্রথমেই বলছি একটা নেম বলে একটা কিছু একটা জিনিস নিয়েছি, সেখানে তারপর একটা ইকুয়াল সাইন দিয়েছি, দিয়ে ইনপুট বলে আবার কিছু একটা জিনিস দিয়ে তার মাঝখানে কি সব সেমিকলন ফলন ইনভাইটেড কমা টমা দিয়ে লিখেছি এন্টার ইউর নেম। তার আবার উপরে কি সব লেখা আছে, আস্ক ইউজার ফর দেয়ার নেম, শো আ গ্রিটিং মেসেজ। তারপর আবার লেখা আছে প্রিন্ট, তার মধ্যে হ্যালো, আবার এই নেমটা আবার এখানে দেওয়া আছে, অনেক কিছু গল্প আছে। কি কি গল্প সেটা একটু বুঝতে হবে। তো আগে তো এই কোডটা রান করতে হবে, কি বলতে চাইছে কোডটা সেটা বুঝতে হবে। তো তার জন্য দেখুন ওপরে একটা এরকম একটা সাইন আছে পাইচার্মে। যদি পাইচার্মে করেন, যদি থনি বা অন্য কোনো কিছুতে যে কোনো এতে করেন, কিছু না কিছু একটা রান করার জায়গা থাকবে। তো আমি যদি এখানে ক্লিক করি, সাথে সাথে আমাকে একটা এরর দিয়ে দেবে। আপনারা ওই এররটা চোখ বন্ধ করে খাবেন, কেউ আটকাতে পারবে না। এররটা খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা আমাকে বলুন। আর যদি এররটা না খান, তাহলে কেন খাচ্ছেন না সেটাও বলুন। আমি খেলাম না দাদা, আমার কাছে এলো যে হাই পাইচাম বলে একটা লেখা চলে এলো। আমি আপনারা খেলেন না, স্ক্রিনশট। কিন্তু আপনি খেলেন হাই পাইচাম, কিন্তু আপনি যে পেজটা তৈরি করেছেন সেখানে যেটা লেখা আছে সেটা লেখা কিছু আসছে না, তাই তো? না, বাকি অনেকেই অ্যাকচুয়ালি কেউই এই এররটা হয়তো খাবেন না, মানে যারা যারা মেন ডট পিওয়াইটাকে রেখে দিয়েছেন তারা তারা এররটা খাবেন না, বাট আউটপুটটা ডিফারেন্ট একটা দেবে। হ্যাঁ, আমি মেন ডট পিআই টা রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি তো মেন ডট পিওয়াইটা রাখিনি। বাই ডিফল্ট পাইচার্ন কি করেছে, এই এটাতে মেন ডট পিওয়াইটাকেই পয়েন্ট করে রেখে দিয়েছে। তাই জন্য দেখুন এই রান করার যে বাটনটা আছে তার ঠিক পাশে মেন বলে একটা লেখা আছে। তো এখানে একটা ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করলেই তলায় দেখুন কারেন্ট ফাইল ফাইল সব অপশন আছে। আমি এখানে এটাকে কারেন্ট ফাইলে সেট করে দেবো। কারেন্ট ফাইলে সেভ করে যেই এইটাকে মারবো আবার, দেখুন আর কোনো এরর আসছে না। আমি কিন্তু এবার আমার এই কোডটায় যা লিখেছি সেটা আসছে। কি লিখেছিলাম, ইনপুট এন্টার ইওর নেম। তো আমাকে এখানে দেখুন আসছে এন্টার ইওর নেম, তার মানে এখানে বলা হচ্ছে যে আপনার নামটা লিখুন। আমি আমার নাম লিখছি, দিয়ে এন্টার মারলাম। বলছে হ্যালো দিব্যায়ন, ওয়েলকাম টু পাইথন কোর্স। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে এই যে কোডটা, সেই কোডটা দিয়ে ইউজারের কাছ থেকে কিছু নেওয়া হলো এবং ইউজারকে কিছু একটা আউটপুট দেওয়া হলো। এইটা এই কোডটার মেন পারপাস। এবার কি করে কি হলো সেটা একটুখানি বোঝার চেষ্টা করি, আমরা আরো ভালো করে ডিটেলসে তো সবকিছু শিখবই। বাট এই কোডটা যেহেতু করলাম, সেই কোডটার কি পারপাস সেটা যদি না বুঝি তাহলে আর করে এই লাভটা কি হলো? তো এখানে পাইথনে দুখানা জিনিস আছে, এক দেখুন, একটা ইনপুট একটা প্রিন্ট। ইনপুট হলো একটা ফাংশন, যে ফাংশনটা দিয়ে আমরা ইউজারের কাছ থেকে যে কোনো রকমের ইনপুট নিতে পারি। ইউজার এই কনসোল থেকে একটা ইনপুট দিল, যেমন আমি দিলাম আমার নেমটা, ঠিক সেভাবে আপনি যেটা চান সেটা এখানে নিতে পারেন। এবার মানে ইউজারকে তো বলতে হবে ভাই তোমার বয়সটা লেখো, তোমার ঠিকানাটা লেখো, তোমার নামটা লেখো। তাই জন্য আমি লিখেছি যে এন্টার ইওর নেম, তাই জন্য সেই এন্টার ইওর নেমটা এখানে শো হয়েছে।
আর কিছু নেই গল্প। সেই এন্টার ইওর নেম দেওয়ার পর যে নামটা গেল, দিব্যায়ন, সেই নামটাকে তো কোথাও একটা রাখতে হবে। তাই জন্য এই নামটাকে, এই নেম বলে একটা ভেরিয়েবল, কি ভেরিয়েবল পরে আসছি, একটা ভেরিয়েবল বলে কিছু একটা জিনিস হয় পাইথনে, তার মধ্যে রেখেছি। এবার পরবর্তী যে কোডটাতে এই দুটো জিনিসকে না আমি আপাতত অমিট করে যাচ্ছি, আমি বলছি না, আমি পরে বলবো, এখন আমি এটা বলবোই না। কাজ নেই তো, কিছু তো কাজ করছে না, কিছু তো দেখতে পাচ্ছি না, তাই এখন বলে লাভ নেই, যখন দরকার তখন বলবো। তো এই নেমটাকে আবার দেখো, সবাই এখানে আমি ইউজ করেছি। কেসটা কি, আমি তো ইনপুট দিয়ে নিয়ে নিলাম ইউজারের কাছ থেকে। এবার নিয়ে তো আমি কিছু একটা করেছি, কিছু করিনি অ্যাকচুয়ালি। কি করেছি, ইউজারকেই আবার একটা জিনিসপত্র লিখে ফেরত দিয়েছি। কি ফেরত দিয়েছি, লিখেছি হ্যালো দিব্যায়ন, ওয়েলকাম টু পাইথন কোর্স। এবার সেটা কার মাধ্যমে ফেরতটা দিয়েছি, এই প্রিন্ট বলে যে জিনিসটা আছে, এটাকে অ্যাকচুয়ালি ফাংশন বলা হয় বা মেথড বলা হয়। ইনপুট অ্যান্ড প্রিন্ট দুটো কি জিনিস, পাইথনের প্রি ডিফাইন্ড ফাংশন অর মেথড। তো এই ইনপুট দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই, আর প্রিন্ট দিয়ে আমরা ইউজারকে আউটপুট দিই। এই হলো গল্প। তো কি জিনিস না জিনিস আরো ডিটেলসে পরবর্তীকালে পড়বো, এই নেম ফেম হ্যান ত্যান এইসব গল্প আসছে পরে। তো এইটুকুনি জিনিস, এই পার্টটা আমি যতটুকু বলেছি, নেম টেম বাদ দিন, নেম ইকুয়ালস টু এইসব লেখা আছে বাদ দিন, আমি যতটুকুনি এখানে বলার চেষ্টা করেছি, সেটা কি, তাতে কি কারোর ডাউট আছে? কাইন্ডলি একবার বলুন। যারা বিগিনার, একদম প্রথম কোড করছেন, প্রথম প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হাত দিয়েছেন, তাদেরকেও বলছি। যারা জানেন তারা তো নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছেন ব্যাপারটা। এবার যারা একদমই জানেন না, তাদেরকে বলছি যে তাদের কি কোনো সমস্যা আছে, আমাকে তাহলে সেরকম ভাবে তাদেরকেও এ করতে হবে। অ্যাকচুয়ালি এই কোডটা, এই কোর্সটা যারা করছে, আমি জানি না কজন জানেন কজন জানেন না। আমি ধরবো কেউ জানেন না, আমি সেভাবেই করানোর চেষ্টা করছি সবাইকে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো আমি তাহলে কি করছি, এবার আস্তে আস্তে করে পরবর্তী যে আমাদের এটা আছে, সাবজেক্ট বা জিনিসপত্র আছে, সেগুলোর দিকে এগোচ্ছি। তার জন্য আমি যে ওই যে জিনিসটা তৈরি করেছিলাম, কপি করে পেস্ট করে, সেটা খুলছি দারুসি স্কুল থেকে। প্রথমেই প্রথমে যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমি আর বলছি না, কারণ অলরেডি আমি এই এই সব জিনিস নিয়ে 1 ঘন্টার কাছাকাছি ওয়েস্ট করে দিয়েছি। এখান থেকে শুরু করছি। বলছে পাইথন ইন্ডেন্টেশন। বলছে পাইথন, বলছে ইন্ডেন্টেশন রেফার্স টু দ্য স্পেস অ্যাট দ্য বিগিনিং অফ আ কোড লাইন। কি ব্যাপার, বলছে এই যে কোডটা আমরা লিখছি, সেই কোডটার লাইনটার প্রথমে যে স্পেসটা দেব, সেই স্পেসটাকেই আমরা বলি ইন্ডেন্টেশন। এবার এই ইন্ডেন্টেশনের গল্পটা এখানে হঠাৎ করে কেন এলো, তার কারণ পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ যারা ইন্ডেন্টেশনটাকেই মা বাপ হিসেবে ফলো করে। অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে লাইক পিএইচপি, জাভা, সি, সি প্লাস প্লাস, সেখানে যারা জানেন তারা জানেন যে এরকম ব্র্যাকেটের কাজ হয়, যারা জানেন না জেনে নিন, এরকম ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে করতে হয়, ব্লক অফ কোড ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে করা হয়, তার মধ্যে কোড করা হয়। এটা হলো পিএইচপি বলুন, পাইথন বলুন, জাভা বলুন, যে কোনো ওই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোতে ইউজ করা হয়। পাইথন বলছে না ভাই, আমি কোনো ওইসব ব্র্যাকেট ফ্র্যাকেটের গল্পে যাব না, আমার ব্লক অফ কোড হবে ইন্ডেন্টেশন দিয়ে। তুমি যদি ভুলভাল স্পেস দিয়ে দাও, আমি তোমাকে এরর দিয়ে দেবো। তুমি যে ইন্ডেন্টেশন করবে তার উপর ডিপেন্ড করে তোমার কোডের ব্লক তৈরি হবে। কোডের ব্লক কিভাবে তৈরি হবে পরে শিখবো। এটা শুধু এখন জেনে রাখি যে ইন্ডেন্টেশনটাকে পাইথন বিশালভাবে ফলো করে। ইন্ডেন্টেশন ভুলভাল হলে কোডে এরর আসবে। তাই জন্য এরকম প্রচুর যারা বিগিনার হিসেবে শিখছে পাইথন, তারা কোডটাকে একদম বিশালভাবে লিখে ফেলেছে। লিখে ফেলার পর দেখা যাচ্ছে কোডে বিশাল বড় এরর এসছে, কি এরর এসছে, মাথা চুলকে মরে যাচ্ছে, কিছুতেই বার করতে পারছে না। তারপর দেখা যাচ্ছে সামনে একটা স্পেস ছিল, তাই জন্য এরর এসেছিল। এই গল্প। তাহলে আমরা কি বুঝছি মোটামুটি, পাইথন ইন্ডেন্টেশনকে মা বাপ হিসেবে ফলো করে। তো মা বাপ যা বলবে
তাই হবে, এরকম বলবো, ইন্ডেন্টেশন যা বলবে তাই হবে। তো সেটার একটা ছোট্ট করে একটা দেখি। এর বাবা, মাউসটা বড় প্রবলেম করছে। আচ্ছা, এই জিনিসপত্রগুলোকে আমি একটুখানি হাইড করে রাখছি। কিভাবে হাইড করলাম পরে আসছি, জিনিসটা কি সেটাও পরে আসছে। কি জিনিস জানি না, এইসব ইফ ইফ লেখা আছে, পরে জানবো। এটা বুঝতে পারছি যে এই ইফের পর কিছু একটা লেখা আছে, আর তার তলাতে একটা প্রিন্ট করা আছে। কি প্রিন্ট করা আছে? 5 is greater than 2 বলে একটা লেখা দেওয়া আছে। এটা বুঝতে পারছি যে ইফের তলাতেই কিন্তু এই প্রিন্টটা শুরু হয়নি, এরকম ভাবে শুরু হয়নি। তো এরকম ভাবে শুরু হয়নি, শুরু হয়েছে এরকম ভাবে। এই যে মাঝ প্রথমের যে ফাঁকা জায়গাটা, এটাই হলো ইন্ডেন্টেশন। মানে পাইথন বুঝতে পারবে যে এই যে অংশটা, সেটা একটা ব্লক অফ কোড। আমি যদি এটাকে রান করি এখন আমাদের মেশিনে, তাহলে আমি এখানে একটা আউটপুট পাবো 5 is greater than 2। বাট আমি যদি এই জিনিসটাকেই এরকম করে দিই, দিয়ে রান করি, তাহলে আমাকে এক্ষুনি গালে থাপ্পড় মারবে, বলে তুমি ভুল করেছো যাও। তাহলে লিখেও দিয়েছে ইন্ডেন্টেশন এরর। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যে কোনো কোডিং, পাইথন বলে শুধু নয়, যে কোনো কোডিং, এরর যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে এররকে আমরা সলভও করতে পারবো না। তাই জন্য যখনই আমরা এরর খাচ্ছি, যখনই অকার হচ্ছে একটা এরর, সেই এররটাকে খুব ভালো করে বুঝতে হবে যে কি এরর দিয়েছে। আর আরেকটা জিনিস বলে রাখি, রোবট হলে হবে না। যে জিনিসটা ওখানে এসছে ঠিক আছে, সেটাকে নিয়ে মাথা ঘামাতে হবে, কপি করতে হবে, গুগলে গিয়ে দিতে হবে, বার করতে হবে ইস্যুটা কি। তো আমি এটাকে আবার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দিয়েছি, মাঝখানে ইন্ডেন্টেশন দিয়ে দিয়েছি, দিয়ে আবার চালাচ্ছি, দিয়ে বলছে যে 5 is greater than 2। তার মানে এটা কাজ করছে। তো বুঝতে পারলাম পাইথনের এরকম একটা গল্প আছে যে ইন্ডেন্টেশন ফলো করে চলে। পরবর্তীকালে গিয়ে আরো ভালো করে বুঝবো ইন্ডেন্টেশনটা কোথায় কোথায় কাজে লাগছে, কখন কখন কাজে লাগছে, তখন কি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন বুঝতে পারছি যে ইন্ডেন্টেশন বলে একটা পাইথনের ব্যাপার আছে, যেটাকে পাইথন মোটামুটি এটা ফলো করে। তো আমি এটাকেও হাইড করে দিই। এইবার এই প্রশ্ন আসবে, হাইডটা করছি যাচ্ছে কোথায়? কিছু শো হচ্ছে না তো, কিন্তু কোডে তো থেকে যাচ্ছে। কোডে থেকে যাবে, কিন্তু পাইথন এটাকে আর কম্পাইল করবে না, বা ইন্টারপ্রেট করবে না, বা ট্রান্সলেট করবে না। অ্যাকচুয়ালি এই প্রসেসটাকে বলা হয় কমেন্টিং, বা কমেন্ট করা। মানে আমরা যখন কোনো কোড লিখছি, সে কোড লেখার সাথে সাথে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র লিখতে হয়। অপ্রয়োজনীয় মানে যেটা ডাইরেক্টলি কোডের কোনো হেল্প করছে না, বা কোডের মধ্যে কিছু লেখা নেই, কিন্তু ডেভেলপার লিখে রাখছে। ধরুন আমি একটা 1500 লাইনের কোড লিখেছি, যেটা একটা ডেভেলপারের জন্য খুব নর্মাল একটা জিনিস। একটা সফটওয়্যার ডেভেলপার 1500 কেন, অনেক তার থেকে অনেক বেশি লাইনের কোড লেখে। তো সেখানে তো প্রচুর প্রচুর কোড লেখা আছে। তো কোড কোন কোডটা কোন ব্লকটা কি কাজে ইউজ হচ্ছে, সেটা তো আমার পরবর্তীকালে 1 বছর বাদে গিয়ে যখন দেখবো, তখন তো আকাশ থেকে পড়বো যে কি এত জিনিসপত্র লেখা আছে, এর কাজ কি। তখন রিকল করতে করতেই আরো 1 বছর লেগে যাবে। তো তার জন্য যখন আমরা কোড লিখছি, তখনই ওপরে ছোট ছোট করে রিমার্কস দিয়ে দিচ্ছি যে এটা এই জন্য করলাম, এত তারিখে করলাম, এটা এই জন্য করলাম, অত তারিখে করলাম। তো এইটা নিশ্চয়ই আমার কোডের মধ্যে দেখানোর কোনো প্রয়োজন নেই। মানে কোডের মধ্যে, মানে আমি তখন কোডটা রান করব, তখন দেখানোর কোনো প্রয়োজন নেই। এইটা যদি আমি দেখাতে যাই, তো তাহলে তো এরার খেয়ে যাবে। কেন আমি এটা দেখা যাবো? এটা তো অপ্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমার কাজে লাগবে পরবর্তীকালে গিয়ে। অথবা অন্য কোনো ডেভেলপার, আমি কোম্পানিতে কাজ করতাম, ছেড়ে দিয়েছি, কোনো প্রবলেম হয়েছে, তো পরবর্তীকালে গিয়ে একটা ডেভেলপার এসছে, সে কাজটা শুরু করেছে, সে তো খুলে দেখে তার তো মোটামুটি হাড়ি হাল হয়ে যাবে। তো সে কি করবে তখন? তখন ওই যদি কমেন্ট সে করে দয়া করে করে দিয়ে যায় আগের ডেভেলপার, সে তখন সেই কমেন্টগুলো দেখে দেখে আর কোডগুলো বুঝে 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 কাজ করবে। তো সেগুলো নিশ্চয়ই কোডগুলো চালানোর জন্য প্রয়োজন নেই। তো সেগুলো কোথায় প্রয়োজন আছে? সেগুলো ওই যারা ডেভেলপার বা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন, যারা লিখছেন কোডগুলো, তাদেরই পরবর্তীকালে বোঝার জন্য, বা তাদের নিজেদেরই বোঝার জন্য আমরা কি করি, ওগুলোকে কমেন্ট বলে যে প্রসেসটা আছে সেটাকে ইউজ করি। এবার আমি এইখানে কমেন্ট প্রসেসটাকে তো ওভাবে ইউজ করতেই পারি। আবার ধরুন আমি এই কোডটার আমার প্রয়োজন নেই, এই কোডটার আমার এখন কোনো প্রয়োজন নেই, তা আমি কি করবো একে? কিন্তু আমি এখন মুছতেও চাইছি না, থাক না, কি প্রবলেম আছে, আমার তো কামড়াচ্ছে না, থাক, পরে যখন লাগবে তখন ইউজ করব। তো তাই জন্য আমি কি করেছি, এটাকে এটাকে আমি কমেন্ট করে দিয়েছি যে এ থাক এখন, কিন্তু একে ইউজ করব না, এ থাক, এইটা থাক এখন,
আমি কিন্তু তাকে ইউজ করব না। তো কিভাবে কমেন্ট করেছি, সামনে একটা করে হ্যাশ মেরে দিয়েছি। যে কোনো লাইনের পাইথনে কোডে যে কোনো লাইনের প্রথমে যদি হ্যাশ মেরে দেওয়া হয়, তাহলে সেই লাইনটা কমেন্টেড লাইন হিসাবে পাইথনের ইন্টারপ্রেটার চেঞ্জ করবে এবং সেই লাইনটাকে ও এক্সিকিউট করবে না। কমেন্ট ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। বাকিদের কি কমেন্ট ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আশা করছি সবারই ক্লিয়ার ক্লিয়ার হয়েছে। না হলে নিশ্চয়ই বলবে। তো আমি পরবর্তী আরো একটু ডিটেলসে ঢুকবো কমেন্টটা নিয়ে। তো কমেন্টেরও আবার ধরন আছে। মাল্টি লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট, কমেন্টের অনেক রকম ধরন আছে। অনেক রকম না, কয়েকটা ধরন আছে। তো সিঙ্গেল লাইন কমেন্ট অলরেডি আমরা দেখে ফেলেছি হ্যাশ দিয়ে। তো হ্যাশ দিয়ে আমরা পরপর পরপর লাইনগুলোকে যদি হ্যাশ হ্যাশ করতে থাকি তাহলে মাল্টি লাইন হয়ে যাবে। এবার তার প্রত্যেকটা লাইনের আগে গিয়ে 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 আমাকে হ্যাশ মারতে হবে, যদি আমি সেটা করতে না চাই, মানে আমি চাইলাম এরকম ব্যাপার। তা এইখানে দেখালে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি এই প্রসেসটা কিন্তু একেবারে করছি, মানে এইটাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর এই স্ল্যাশ টিপলে এটা কমেন্ট অর আনকমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আনকমেন্ট অর আনকমেন্ট এরকম হয়ে যাবে। তো আমার ধরুন এরকম একটা কোড আছে, ধুর তেরিকি, আমার ধরুন এরকম একটা কোড আছে। তো এই কোডটাকে আমি চাইছি একেবারে কমেন্ট করব। তো আমি এরকম হ্যাশ 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 মেরে তো করতে পারতামই, করছি না। ইচ্ছা হয়েছে অন্যভাবে করব। কিভাবে করতে পারি? তিনবার যদি ডাবল ইনভাইটেড কমা দিই, দিয়ে তার মধ্যে কিছু লিখি, পাইথনের ইন্টারপ্রেটার সেটাকে অ্যাজ আ কমেন্ট বা স্ট্রিং কমেন্ট হিসাবে গণ্য করবে, এটাকেও চালাবে না। আচ্ছা, এটা চলে কিনা একবার দেখে নি, এরারও খেতে পারে। আমি এটাকে খুলে রাখলাম। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে এই এই জিনিসটা কিছু একটা হবে। তো আমি দেখি কাজ বাজ করছে কিনা এটা। সুন্দর করছে, কোনো চাপ নেই। তার মানে বুঝতে পারলাম আমরা এই আগের যে কোডটা ছিল, এই কোডটা আগে এই তিনটে ইনভাইটেড কমা উপরে দিয়েছি, তিনটে ইনভাইটেড কমা নিচে দিয়েছি, ডবল ইনভাইটেড কমা, মাইন্ড ইট। তার মাঝখানে যে কোডটা দিয়েছি সেই কোডটাকে পাইথন ছুঁয়েও দেখেনি। তারপর নর্মালি যে কোডটা করেছি সেটা সুন্দর চলেছে। তো এই দুটো মেনলি ইউজ হয়, মেনলি সবাই হ্যাশটাকে ইউজ করে। আর কিছু কিছু মানুষ আছে তারা এটাকেও ইউজ করে। এটা ডিপেন্ড করছে কাজের ওপর, কতটা বড় কমেন্ট করতে হচ্ছে তার উপর। এখন যদি মনে হয় যে আমরা এরকমও করি ডেভেলপাররা, এক সময় হয়তো অ্যাকচুয়ালি ডেভেলপার তো একটু কুড়িয়ে হয়। ধরুন 1500 লাইনের কোড লিখেছে, তারপরে তার মনে হয়েছে যে মাঝখানে 300 লাইন বেকার লিখেছে। সেই বেকার লিখেছে সেটাও, তারপর তারপর সে ভাবছে যে 300 লাইন তো লিখেছি, বাট পরবর্তীকালে ক্লায়েন্ট যে বলবে না ওই 300, মানে ওই মাঝখানের যে ধরুন মাঝখানের ওই 300 লাইনটা একটা কোনো একটা ফিচার বা ফাংশন জন্য লেখা হয়েছে। তো এখন ধরুন ক্লায়েন্ট বলেছে না লাগবে না, ক্লায়েন্ট মাঝে মধ্যে এরকম বলে বা কোম্পানির মাঝে মধ্যে বলে, প্রথমে বলবে লাগবে, তারপর বলবে লাগবে না, তারপর আবার বলতে পারে লাগবে। তো বললো যে আমার এখন লাগবে না। আপনি সেই আনন্দে সব ডিলিট, মাঝখানে 300 খানা লাইন ডিলিট করে দিলেন, দিয়ে চালিয়ে দিলেন। 2 মাস বাদে বললো আমার ওই মাঝখানের ওই এটা লাগবে আবার, তখন আপনি আবার 300 খানা লাইন লিখতে বসবেন। তো আমাদের মতো এই কুঁড়ে ডেভেলপাররা তারা কি করে, ওই 300 খানা লাইনকে কমেন্ট করে দেয়, যে দুধ বাবা, দিলাম কমেন্ট করে, আবার যখন বলবি তখন ওই কমেন্টটা খুলে দেবো, ব্যাস, গল্প শেষ। তো তখন তার জন্য প্রত্যেকটা লাইনকে হ্যাশ 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 মারতে মারতে অনেক টাইম লাগবে। তো একেবারে উপরে গিয়ে তিনটে ডবল ইনভার্টেড কমা, আর নিচে এসে তিনটে ডবল ইনভার্টেড কমা মারলেই হয়ে গেল। পুরো ব্লক অফ কোডটা কমেন্টেড হয়ে যাবে। তখন পাইথনের ইন্টারপ্রেটার এটাকে আর দেখবেও না। আশা করি কমেন্ট ব্যাপারটা নিয়ে মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে। বেকার এটাকে নিয়ে আর বেশি জল ঘোলা করে লাভ নেই। পরবর্তীকালে পরবর্তী যে বিষয়টা আছে সেটাকে নিয়ে একটুখানি কনসেন্ট্রেট করি, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
তার কারণ এর পরবর্তী এতেই আমরা আস্তে আস্তে করে ভেরিয়েবল ব্যাপারটা শিখবো। এই প্রথমেই একটা আমরা জিনিস করেছিলাম যে নেম ইকুয়ালস টু ইনপুট বলে একটা জিনিস নিয়েছিলাম। এখানে প্রশ্ন তখনই উঠেছিল যে ইনপুট এন্টার ইওর নেম, তে এই এন্টার ইওর নেমের ইকুয়ালস টু নেম ইকুয়ালস টু এই জিনিসটা দেওয়া কেন? আমরা এটা অঙ্কে বা যে কোনো জায়গায় শিখেছি যে এ ইকুয়ালস টু ওয়ান, মানে আমি বলতে চাইছি এর ভ্যালু ওয়ান। এটা আমরা ছোটবেলাতে মোটামুটি সবাই বীজগণিত করতে গিয়ে সবাই মিলে হোঁচট খেয়েছি। আর এটাও শিখেছি যে অঙ্ক যখন আমরা করতাম, যখনই কিছু একটা ভ্যালু আমাদের কাছে মিসিং থাকতো, জানতাম না, তখন আমরা কি করতাম, মনে করি দা ভ্যালুটা হলো এক্স, জানি না তো লিখে দিয়েছি মনে করি যে ভ্যালুটা হলো এক্স। তো সেই ভ্যালুটা যে এক্স, সেই ভ্যালুটা এক্সটা কি অ্যাকচুয়ালি, সেই এক্সটাকে আমরা বাংলায় বলি চলরাশি। অঙ্কেতে এটাকে চলরাশি বলা হয়। আর অঙ্কে বলে না, এটাকে চলরাশিই বলা হয়। আর ইংলিশে সেই জিনিসটাকেই, চলরাশিটাকেই বলা হয় ভেরিয়েবল। মানে যে কিছু একটা স্টোর করে, কিন্তু সেই ভ্যালুটা কিন্তু ভ্যারি করতে পারে। মানে প্রথমে যে ভ্যালুটা স্টোর করেছিল, মনে করি এক্স ইকুয়ালস টু ওয়ান, সেই অঙ্কটা শেষ যখন হবে এক্স ইকুয়ালস টু কিন্তু একশো হতে পারে। সে ওয়ানটা কিন্তু ওয়ান নাও থাকতে পারে, পরবর্তীকালে গিয়ে যা খুশি ভ্যালু হতে পারে, চেঞ্জ হতে পারে। তো ঠিক সেরকম ভাবে আমরা এরকম, মানে এই যে জিনিসটা এই এক্সটা, সেই এক্সটাই অ্যাকচুয়ালি কি একটা চলরাশি বা ভেরিয়েবল, যার মধ্যে আমরা ভ্যালু স্টোর করছি, ভ্যালু রিমুভ করছি, আবার ভ্যালু রিরাইটও করছি। মানে প্রথমে এক ছিল তারপর একশো হয়েছে, এরকম ব্যাপার আর কি। তো এই জিনিসটা আমাদের প্রোগ্রামিং এ বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ কি, কেন যে বিশাল ইম্পর্টেন্ট, তার কারণ হলো পুরোটাই একটা ডেটা নিয়ে কাজ। তো ডেটা কি, ডেটা মানে কি, ইনফরমেশন বা তথ্য। তো ডেটা নিয়ে যখন কাজ, ডেটা মানে তো কোথাও একটা থাকবে, যেটা একটা স্টোর ফোর কিছু একটা হবে। তা রাখতে তো হবে, তো কোথায় রাখবো? তো রাখবো ভেরিয়েবলের ভেতরে। তো এবার প্রশ্ন আসতে পারে কি ব্যাপার হচ্ছে, ভেরিয়েবল ডেটা রাখছি, ভেরিয়েবলটা ব্যাপারটা কি বুঝতে পারছি না। তো খুব সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরুন একটা জলের গ্লাস আছে আপনার কাছে। সেই জলের গ্লাসের মধ্যে আপনি জল ঢেলেছেন, খাবেন, খেয়ে নিন, আবার ঢাললেন, রাখলেন। এখানে এই জলের গ্লাসটাই হলো একটা ভেরিয়েবল, আর ভেতরে যে জলটা ঢালছেন আর খাচ্ছেন সেটা হলো ডেটা। এবার জলটা খেতে খেতে জলটা শেষ হয়ে যেতে পারে, ভেরিয়েবলটা ফাঁকা হয়ে যেতে পারে, আবার তার মধ্যে আপনি কোল্ড ড্রিঙ্কস ঢালতে পারেন। তো এখন তাহলে কি হলো, ভেরিয়েবলের ডেটাটা টাইপটা চেঞ্জ হয়ে গেল, ডেটা টাইপ মানে ডেটাটা চেঞ্জ হয়ে গেল। তো ভেরিয়েবল মানে সবসময়তেই যে এরকম একটা ডেটা স্টোর করে, আর এবং স্টোর করে এরকম না যে একদম ধরে রেখে দেবে, আবার খালিও করে দিতে পারে, চেঞ্জও করে দিতে পারে। আচ্ছা এবার আসি, আমরা সেম অঙ্কতেই আরো একটা জিনিস শিখতাম, ধ্রুবক। বিশাল একটা হাইফাই একটা জিনিস ধ্রুবক। আর সবাই ধ্রুবক যখন অঙ্ক অঙ্ক তো ধ্রুবক নিত, ধ্রুবকের ওই ভ্যালুটাকে কে হিসাবে ধরতো, কেন ধরতো কেউ জানে না, আমিও জানি না, কেউই জানে না, সবাই ধরতাম আমরা কে। তো ধ্রুবক কি, ধ্রুবক হলো আমার প্রথম থেকে শেষ অবধি ওই ভ্যালুটা, কে এর ভ্যালু যাই হবে শেষ অবধি এক থাকবে, সেটা কখনো চেঞ্জ হবে না। তো এটাকে বলা হয় কনস্ট্যান্ট। ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও সেম, যেমন ভেরিয়েবল ধরেছি সেরকম কনস্ট্যান্ট ধরি। তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানেই কনস্ট্যান্ট, শেষ প্রথমেও যা শেষেও তাই। তার ভ্যালু প্রথমে যদি এক থাকে, শেষেও একই থাকবে। আপনি মাথা কুটে মরে গেলেও সে ভ্যালু এক থেকে একশো হবে না, এক থেকে 1.5ও হবে না, একই থেকে যাবে। এটা হলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করে পরবর্তীকালে আসছি, তখন শেখাবো। তো এটা বলে রাখি, মোটামুটি ডেটা স্টোর করার দুটো প্রসেস আছে, একটা হলো ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট, মোটামুটি এইটুকুনি মানে এতে। এইবার একটা প্রশ্ন আসতে পারে, ভেরিয়েবলে যে ডেটাটা পুট হলো সেটা অ্যাকচুয়ালি কোথায় পুট হচ্ছে, মানে যাচ্ছে কোথায়, কি হচ্ছে প্রসেসটা। অ্যাকচুয়ালি যখনই না আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মানে লিখছি, আর তার মধ্যে একটা ভ্যালু কিছু পুট করছি, তখনই আমাদের কম্পিউটার, মানে যেখানে আর কি আমাদের এই প্রোগ্রামটা রান করছে, সেই মেশিনের যে র্যাম আছে না, সে র্যামের মধ্যে গিয়ে পুট হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করবেন যখন মাঝে মধ্যে আমাদের কম্পিউটার হ্যাং করে যায়, পারি না ইউজ করতে, আটকে যাচ্ছে, এটা খুব নর্মাল ইস্যু। তার মানে কোনো কোনো প্রোগ্রাম চলছে, সে চলতে চলতে তার ভেতর ডেটা ট্রানজাকশন বাড়ছে,
এবং সেই ডেটা ট্রানজাকশন বাড়তে বাড়তে এরকম প্রচুর ভেরিয়েবল গিয়ে র্যামের মধ্যে বসছে, এবং সে কি করছে, তা ওই জায়গাটা অ্যালোকেট করে নিচ্ছে। মানে অবভিয়াসলি না, আপনি ধরুন একটা 8 জিবি র্যামের একটা মেশিন আপনার, তার মধ্যে প্রত্যেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে একটা 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 করে, আর সেটা তো আপনার ওখানে গিয়ে ওই র্যামের মধ্যে পুট হচ্ছে। তা ওই জায়গাটা তো অ্যালোকেট হয়ে গেল, সেটা তো আর আপনি পাবেন না মানে ফিরে, যতক্ষণ না ওই ভ্যারিয়েবলটা মুছে যাচ্ছে ততক্ষণ হচ্ছে ওটা অ্যালোকেট। তো এরকম হতে 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 তো কি হবে, জায়গাটা ভর্তি হতে থাকবে। তো তখন র্যাম আস্তে 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 প্রসেস করতে পারবে না, স্লো হয়ে যাবে, হ্যাং করে যাবে। আবার আমরা জানি সবাই যে র্যাম কি, ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি মানে কি, যখনই আমরা মেশিন বন্ধ করে দেবো র্যামের ভেতর যা আছে সব উড়ে যাবে। তো যখনই আমরা মেশিন বন্ধ করে দিই, দিয়ে আবার চালু করি, আবার ঠিকঠাক চলে। আবার আমার যদি ইয়েটা বন্ধ করে দিই, প্রোগ্রামটা বন্ধ করে দিই, হ্যাঁ তাহলেও হবে, প্রোগ্রামটা বন্ধ করে দিলেও র্যামের ভেতর যা মাল মশলা আছে সেগুলোকে নিয়ে উড়ে যাবে, চাপ নেই। তো এটা আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করছি ডাইরেক্টলি আমাদের র্যামের মধ্যে গিয়ে কিছু একটা ইম্প্যাক্ট করছে। কি ইম্প্যাক্ট করছে, কত এরিয়া ইম্প্যাক্ট করছে সেটা আমরা পরে দেখছি, কিন্তু ইম্প্যাক্ট করছে। আরেকটা একটু ছোট্ট টাচ দিয়ে রাখি, এটা ডাইরেক্টলি কম্পিউটার সায়েন্সের একটা কনসেপ্ট, যে ডেটা, র্যামের যে ডেটা না দুটো পার্ট হয়, একটাকে বলে হিপ, একটাকে বলে স্ট্যাক। যে ভ্যালুগুলো খুব ফ্রিকোয়েন্টলি আমাদের দরকার পড়ছে না সেগুলো স্ট্যাকে গিয়ে জমা হয়, আর যে ভ্যালুগুলো ডাইরেক্টলি দরকার পড়ে না আমাদের প্রোগ্রামিং এর মানে একটা সফটওয়্যার মানে ইয়ে করার জন্য, সেটা স্ট্যাকে গিয়ে জমা, এই সরি, সেটা হিপে গিয়ে জমা হয়। তো এই দুটো পার্ট আছে, এই দুটো পার্ট নিয়ে অত জেনে জেনে লাভ নেই, কোনো কাজে লাগবে না এগুলো, জাস্ট একটা ছোট্ট নলেজের জন্য আমি বলে রাখলাম। তো মোট কথা কি, ভেরিয়েবল আমরা যখনই ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলটা গিয়ে অ্যাকচুয়ালি কিছু একটা ডেটা নিয়ে গিয়ে আমার র্যামের মধ্যে গিয়ে স্টোর হয়ে যায়। মানে আপনি এরকম ধরতে পারেন যে আপনার ফ্রিজে জলের বোতল আছে, 5টা জলের বোতল আছে। ফ্রিজে আপনি একটা 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 করে জলের বোতল রাখছেন, আর এই জলের বোতলগুলোর মধ্যে জল আছে। তো জলের বোতলগুলোকে আপনি ভেরিয়েবল ধরে নিন, আর জলটাকে ডেটা ধরে নিন। তো এরকম 5খানা জলের বোতল আপনি ফ্রিজের মধ্যে রেখেছেন, আর ফ্রিজটা হয়ে গেছে র্যাম। ক্লিয়ার সবার? আমি কি বোঝাতে পেরেছি? কাইন্ডলি একবার একটুখানি জানান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই যেখানে ভেরিয়েবল নিয়ে একটুখানি করছিলাম সেটা নিয়ে একটুখানি জিনিসটা বুঝি। তো এখানে নেম ইকুয়ালস টু কিছু একটা দিয়েছি, তার মানে বলে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, যে এখানে যে নেমটা বা এই ইউজার যে ইনপুটটা দেবে সেটা এই যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে পুট করে দাও। মানে এই নেম বলে একটা ভেরিয়েবল করেছি। আচ্ছা, এখানে কি নেম বলে ভেরিয়েবলটা কেন করেছি, আমার ইচ্ছা হয়েছে তাই জন্য করেছি। এখানে কোনো রুল নেই যে ভেরিয়েবলের নাম কি হতে পারে, নেমের জায়গায় আমি এইচও দিতে পারতাম, দিতেই পারতাম আমার ইচ্ছা। হ্যাঁ অবভিয়াসলি যদি এরকম নামের কোনো প্রিডিফাইন্ড পাইথনের কোনো কিছু কিওয়ার্ডস বা কিছু থাকে তাহলে এরার দিয়ে দেবে, ওরকম তো আর মানে ইয়ে করে করতে পারবো না। আমার নাম, আমার যে ভেরিয়েবলে যেমন ইচ্ছা হবে সেইটাই নেব, সেই নামটাই নেবো। আমার নাম বলে ইচ্ছা হয়েছে আমি নাম নিচ্ছি, আপনাদের অন্য কিছু বলে ইচ্ছা হলে আপনারা অন্য কিছু নিতে পারেন, কোনো চাপ নেই। তো আমি বলেছি এই নেম বলে ভেরিয়েবলটার মধ্যে এখান থেকে যে ভ্যালুটা আসবে, অ্যাকচুয়ালি একটা ডেটা আসবে, সেটাকে পুট করে দাও। এইটা হলো কার মাধ্যমে হয়েছে, এই ইকুয়ালস টুটার মাধ্যমে। এই ইকুয়ালস টু কি, এটা একটা অপারেটর, অপারেটর কি পরে শিখবো। মোটামুটি বুঝতে পারছি যে এইখান থেকে একটা কিছু ভ্যালু এর মধ্যে পুট হচ্ছে। তো কিভাবে আমরা ভ্যালু মোটামুটি পুট করছি এটা তো না হয় ইউজার দিচ্ছিল, নর্মালি যদি করি, নর্মালি আমরা এরকম ভাবে করতে পারি। ধরুন এটাকে হাঁটিয়ে দিই। ধরুন আমি বলছি এ ইকুয়ালস টু 7। এই লাইনটাই আমি কি বোঝানোর চেষ্টা করছি, ও বাবা এখানে আবার বলছি এরার। এরার মানে দেখেছেন এখানে এরার দিচ্ছে, তার কারণ এই লাইনটার প্রথমে আমি একটা ফাঁকা জায়গা দিয়ে দিয়েছি, তাই জন্য আমাকে একটা এরার দিচ্ছে। তো এ ইকুয়ালস টু 7, তার মানে আমি বলতে চাইছি এর ভ্যালু হলো 7, এর ভেতর 7কে আমি পুট করে দিয়েছি। ঠিক সেভাবে বি ইকুয়ালস টু 5, 4, যা খুশি নিতে পারি। এইভাবে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি। এই যে লাইন অফ কোডটা আমরা লিখছি এটাকে বলা হয় ভেরিয়েবলের ডিক্লিয়ারেশন, মানে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে ওর মধ্যে ভ্যালু পুট করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা তো এখানে এরকম দুটো দুটো লাইনে এ আর বি কে ভ্যালু পুট করেছি, আমরা এরকমও করতে পারি কিন্তু। পাইথন এই সুবিধা দেয়, সবাই দেয় না।
এ আর বি ইকুয়ালস টু 7 4, এক লাইনে গল্প শেষ। বলছি, দেখুন কিভাবে এর সিকোয়েন্সটা হচ্ছে। এর সিকোয়েন্সটা হচ্ছে এইটার সাথে এইটা, আর এইটার সাথে এইটা। এই পুরো জিনিসটা যেটা দুটো লাইনে হচ্ছিল, এটা একটা লাইনে গল্প শেষ হয়ে গেল। এগুলো কাজে লাগে আমাদের অনেক সময়তে, তাই জন্য আমরা এ করেছি। তো আমরা বুঝতে পারছি ভেরিয়েবল ভ্যালু পুট করা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে, এবং সেগুলোকে কিভাবে করবো ধরবো সেগুলো বুঝতে পারছি আস্তে আস্তে। তো আসি দেখি আর কি কি লেখা আছে আমার ওই এর মধ্যে। আচ্ছা, ভেরিয়েবল, হ্যাঁ আচ্ছা ভেরিয়েবল করছিলাম, করে নিয়েছি। আচ্ছা, এইবার যে ভেরিয়েবলটা পুট করলাম সেই ভেরিয়েবলটাকে যদি আমি দেখতে চাই, তাহলে কিছুই না, গল্প। প্রথমেই করেছিলাম প্রিন্ট বলে একটা ফাংশন বা মেথডকে বলেছিলাম। তো আমি যদি এরকম লিখে দিই, আমি কি অপরাধ করব? না, কোনো অপরাধ নেই আমার। আমি বলছি যে, এখানে বলছি যে এর যা ভ্যালু আছে ভাই সেটা প্রিন্ট করে দাও। করে দিই। কি আসছে? এর ভ্যালু আসছে 7। সত্যি তো, এর ভ্যালু তো 7ই আছে। এ অ্যান্ড বিও তো করতে পারি। তো করতে পারি তো, হ্যাঁ করতে পারি। 7 আর 4 আসছে, দুটো ভ্যালু দিলাম আমি পরপর। আবার একটা অদ্ভুত জিনিসও করতে পারি। সি বলে আরেকটা নতুন ভেরিয়েবল নিয়ে এ আর বি কে প্লাস করে দিতে পারি, মানে যোগ করে দিতে পারি অঙ্কে। 2 + 2 = 4, সেই যোগ। মানে আমি এখানে বলতে চাইছি এ আর বি যেটা আছে না, সেটাকে যোগ করো, করে সি এর মধ্যে ফেলে দাও। ফেলে দিয়ে আমাকে সি এর ভ্যালুটাকে দাও কত হয়েছে। তো কত হয়েছে সি এর ভ্যালু? 11। নর্মাল যোগ, এখানে তো আর কোনো অন্য কোনো গল্প নেই। পাইথন তো আর 7 আর 4 15 করে দেবে না। 7 আর 4 সারা পৃথিবীর সব জায়গাতে 11ই থাকবে, ঠিক যদি হয়। তো এই এই হলো মোটামুটি ভেরিয়েবলের গল্প। তা আমি এখানে যে প্লাসটা দিলাম, এটা কি? এটাও একটা অপারেটর। যখন আমরা অপারেটর শিখবো তখন শিখবো। মোট কথা যোগ করার জন্য যে যে চিহ্নটাকে ইউজ করছি, আর কিছুই না। আচ্ছা, আমরা অন্য কিছু করতে পারি যোগ ছাড়া? হ্যাঁ করতে পারি, বিয়োগও করতে পারি। আবার এই যে এ আর বি দুটোকে যোগ করে সি এর মধ্যে পুট করেছি, পুট না করে এটাকে এখানেও ডাইরেক্ট দিতে পারি, দিয়ে রান করতে পারি। তাহলেও কিছু অন্যায় হবে না, সেমই রেজাল্ট দেবে। তো মোটামুটি বুঝতে পারছি এইভাবে মোটামুটি আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি। তো আমরা তো এতক্ষণ নাম্বার নিয়ে খেলছিলাম, মানে নাম্বার মানে 7 4, এগুলো তো নাম্বারই। তো আমরা কি লেখা লিখতে পারি একটা ভেরিয়েবলের মধ্যে? হ্যাঁ দিচ্ছিলাম তো, আমার নামটাই তো, দিব্যার নামটাই তো একটা লেখা। তো সেটা কি করে গেল? কিছুই গেল না, এইভাবে গেল। মাথায় রাখতে হবে যখনই কোনো লেখা দেব, কোনো লাইন বা কিছু, তখন সব সময়তে এই ইনভাইটেড কমাটাকে ফলো করতে হবে, তার মাঝখানেই লেখাটাকে থাকবে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় স্ট্রিং। এই প্রত্যেকটা যে ডেটা যেগুলো আমরা ভেরিয়েবলের মধ্যে পুট করেছি, সেগুলোর প্রত্যেকটার একটা টাইপ আছে। কি টাইপ? আমরা যখন ডেটা টাইপ পার্টটা শিখবো তখন জানতে পারবো কোনটাই কি বলে। কিন্তু একটা টাইপ আছে, ডেটার একটা টাইপ আছে, ধরন আছে। তো এই টাইপগুলো কি ছিল? এই টাইপগুলো নাম্বার টাইপের ডেটা ছিল, আর এটা হলো স্ট্রিং টাইপের ডেটা, যেটা নাম্বার নেই, মানে লেখা আছে। তো আমি এখানে তো এরকমও দিতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে? কিছুই হবে না, এটা স্ট্রিং এর মধ্যেই থাকবে, দিব্যান 7 বলে বেরোবে। আমি যদি এবার এটাকে উফ, এরকম করি, করে প্রিন্ট করি, কি আসবে? দিব্যান 7। তার কারণ আমি লিখেছি এখানে দিব্যান 7, তাই। আমি শুধু যদি দিব্যান লিখতাম তাহলে তাই আসতো। এইবার একটা জিনিস সবাই খেয়াল করুন। দাদা এখানে একটা জিনিস আমি রিপিট করছি, জিজ্ঞেস করছি। হ্যাঁ, এখানে দেখুন, এর ভ্যালুটা তুমি দিয়েছো 7, আবার এর আমি ভ্যালু। এটাই বলছি, আমি এটাতেই আসছি। সবাই এটা একটা জিনিস খেয়াল করুন। প্রথমে এর ভ্যালু আমি 7 নিয়েছিলাম, তারপরে আবার এর ভ্যালু দিব্যায়ন নিয়েছি, আমায় রিটার্ন করছে দিব্যায়ন। ভেরিয়েবলের এটাই হলো ফান্ডা,
লাস্ট যে ভ্যালুটা থাকবে একটা ভেরিয়েবলের, আমরা একটা কোডের মধ্যে মাল্টিপল এক নামের ভেরিয়েবল করতে পারি, কেউ আমাকে বকবে না। কিন্তু লাস্ট যে ভ্যালুটা তার অ্যাসাইন হবে, সেই ভ্যালুটাই কিন্তু ইউজ হবে বা প্রিন্ট হবে। আমি যদি এই প্রিন্ট এটাকে এইখানে দিতাম তাহলে কি হতো? আমি যদি এখন দেখি, তাহলে কি দেখবো? তাহলে দেখবো 7 দিয়েছে ফার্স্টে, তারপর দিব্যান দিয়েছে, মানে যখন ইন্টারপ্রেটার আসছিল পর পর দেখেছে এর ভ্যালু 7, তারপর বলছে যে এটাকে প্রিন্ট করো, ভ্যালুটাকে প্রিন্ট করো। ও এর ভ্যালু 7 প্রিন্ট করে চলে গেছে। তারপর আবার দেখছে বি ইকুয়ালস টু 4। ও ঠিক আছে, বি ইকুয়ালস টু 4। তারপর সি ইকুয়ালস টু এ প্লাস বি, ভালো কথা, 11। তারপরে ও আবার দেখছে এ ইকুয়ালস টু দিব্যায়ন, ভালো কথা, ওর তো কোনো যায় আসে না, তুমি এ ইকুয়ালস টু দিব্যায়ন দেবে কি এ ইকুয়ালস টু কাকে দেবে সে তোমার ব্যাপার। দিয়েছো, দিয়ে আবার প্রিন্ট করেছো এ। তখন ও তো কি বলছে, ও বলছে ভাই তুমি যে 7 দিয়েছিলে সে কিন্তু এখন হরিবোল হয়ে গেছে, এখন এখন কিন্তু এই দিব্যায়নই আছে। কারণ আমরা জানি ভেরিয়েবলের ভ্যালু সবসময় চেঞ্জ হবে, ভ্যারি করবে, কখনো কনস্ট্যান্ট থাকবে না, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ভেরিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। এইবার কি ক্লিয়ার হয়েছে? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে এই ইস্যুটা? ইস্যু না, এই ফিচার্সটা ভেরিয়েবলের। হ্যাঁ। অভিষেক? হ্যাঁ দাদা, বুঝে গেছি। ওকে, আচ্ছা। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার ফিক্লেয়ার কিভাবে করে মোটামুটি শিখেছি। ভেরিয়েবলের নাম কি দেব সেটা আমার উপর ডিপেন্ড করছে, আমি এ দিতে পারি মানে যা খুশি তাই দিতে পারি। তবে হ্যাঁ, ভেরিয়েবলের নামের প্রথমে আমি এরকম দিতে পারি না, 1 এ এরকম দিতে পারি না, আমার একটা গালে থাপ্পড় মারছে এই যে লাল রঙের একটা এরার দিয়ে, বলছে হবে না ভাই। কিন্তু A1 এটা কিন্তু দিতে পারি। দাঁড়াও 1 মিনিট, এরর আসছে কেন? হ্যাঁ, A1 এটা কিন্তু দিতে পারি। আচ্ছা, তারপর গিয়ে দেখো এখানে একটা তারপর তলায়, এর তলায় লাইন পড়ে গেছে, এর তলায় লাইন পড়ে গেছে, লাল 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 লাইন পড়ে গেছে। কেন পড়ে গেল? তার কারণ হলো এখন এ বলে আর ভেরিয়েবলটা এক্সিস্টই করছে না। আমি তো এটাকে A1 করে দিয়েছি। ও আমার এটা যেহেতু পাইচাম যেহেতু স্মার্ট একটা আইডি বা অন্যান্য এরকম যেগুলো আইডি আছে এগুলোর ফিচার্স আছে, যে আমরা যদি কিছু ভুলভাল লিখতে থাকি তাহলে আমাদেরকে বলে দেবে যে ভাই তুমি ভুল লিখছো। এবার আমরা যখন প্রথম পাইথন শিখেছিলাম, আমি নোটপ্যাডে শিখেছিলাম সাদা এতে, সেখানে কি লিখছি নিজেও জানি না, পাইথনও জানে না, চলার পর বোঝা যাবে, এরকম গল্প। তো এইগুলো আমাদের খুব সুবিধা হয় কাজ করতে, যে আমরা বুঝতে পারছি আমরা কিছু ভুল লিখছি, তাই জন্য এটা লাল লাল হয়ে গেছে। তো আমার তো এখানে A1 করে দিয়েছি একে। তো আর তারপরে আবার বলছি একে প্রিন্ট করো, ও বলছে মানে আমার বাইচাম বলার চেষ্টা করছে কি করে ভাই তুমি করছো, তুমি তো এ বলে তোমার তো কোনো ভেরিয়েবলই নেই, তুমি একে প্রিন্ট কি করে করবে? ও আমার জাস্ট একটা রিমাইন্ডার দিচ্ছে। তো আমি যদি রিমাইন্ডারটাকে যদি অ্যাভয়েড করে যাই, ইগনোর করে যাই, করে গিয়ে যদি রান করি, আমাকে একদম সপাটে চড় মারবে গালে। বলবে এই যে নেম এরর, বলছে এই যে এ ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন A1? পাইথন আবার একটু ওভার স্মার্ট, একটু বেশি স্মার্ট। ও বলছে যে ভাই তোমার এ বলে কিছু নেই, বাট A1 বলে একটা আছে, তো তুমি কি সেটাকেই খুঁজতে চাইছো? তো আমি যদি হ্যাঁ বলি তাহলে হ্যাঁ হবে, মানে হ্যাঁ মানে কি, এখানে যদি 1 করে দিই তাহলে তাই, অথবা এখানে যদি ওয়ানটাকে হাটিয়ে দিই তাহলে তাই। ক্লিয়ার সবার? আচ্ছা, আচ্ছা, বলছে কি ভেরিয়েবলের নেমের রুলসটা, মানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার কি রুলস আছে। বলছে আ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার, মানে আমি যে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এখানে, এখানে A1 করেছি, প্রথমেই বললাম আমার নাম্বার ফাম্বার চলবে না ভাই, কিন্তু এটাকে আমি এইভাবেও করতে পারতাম, এটা অ্যালাউ, ঠিক আছে। বাট আমি কিন্তু এটাকে যদি এরকম দিয়ে দিই তাহলে হবে না, না সরি তাহলেও হবে। আমি যদি এটাকে এরকম দিয়ে দিই, এরকম, তাহলে কিন্তু হবে না, বা এই 1 দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আবার যদি আমি A1 দিলাম
তাহলেও কিন্তু হবে না। পুরো পুরো যে ক্যারেক্টারগুলো সব একসাথে থাকতে হবে, কোনো মাঝখানে স্পেস বা কিছু হবে না। তাহলে আমার তো এরকম হতেই পারে যে ইউজার নেম বলে একটা ভেরিয়েবল হতে পারে, তো কি করব তখন? কিছুই করব না, প্রোগ্রামের প্রসেস আছে, সবকিছুরই একটা ওয়ে আছে। তা আমি এখানে মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, কেউ বকবে না আমাকে। আচ্ছা, আর একটা প্রসেস ফলো করতে পারি, সেটা খুব স্মার্ট প্রসেস, সেটাকে বলা হয় ক্যামেল কেসিং প্রসেস। তো আমি কি করলাম, এটা যে দুটো মানে ইয়ে, সেটাকে বোঝানোর জন্য, মানে দুটো আলাদা আলাদা ওয়ার্ড, সেটাকে বোঝানোর জন্য আমি ইউজার আর নেম এই দুটোর, দেখো, ইউজারটা কিন্তু স্মলে রেখেছি আর নেমটাকে এনটাকে ক্যাপস করে দিয়েছি। ইউটাকেও ক্যাপস করে দিতে পারি, এখানে ইউজার নেম করে দিতে পারি, এরকম করতে পারি। এটাকে ক্যামেল কেসিং বলা হয়। ক্যামেল কেসিং আছে, পাস্কেল কেসিং কেসিং আছে। এগুলো গুগল করলে তোমরা দেখতে পাবে যে কি জিনিস, মানে জিনিসগুলো কেমন দেখতে হয়, ক্যামেল কেসিং কিরকম, পাস্কেল কেসিং কিরকম। তো এইগুলো আমরা ইউজ করতে পারি। আবার আমরা এরকমও করতে পারি, ওই যে প্রথমে যেটা দেখালাম, এরকমও করতে পারি, কেউ বকবে না। এরকমও করতে পারি, কেউ বকবে না। বকবে? দেখে নিই একবার। বকবে। আমরা যদি কোনো ভেরিয়েবলের মাঝখানে, মানে এর মাঝখানে যদি হাইফেন দিই, পাইথন সেটাকে অ্যালাউ করে না। পাইথন অনলি এই জিনিসটাকে অ্যালাউ করবে, কিন্তু এই হাইফেনটাকে ও অ্যালাউ করবে না। ঠিক আছে? তো আমি আপাতত এরকম ভাবে লিখলাম। তো এটা একটা ইয়ে শিখলাম। আচ্ছা, এবার কি? পাইথন ক্যান নট স্টার্ট উইথ নাম্বার, এটা বললাম। ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন্ট আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর, যেটা বললাম। এ থেকে জেড, আপ, আপার টু স্মল, যেগুলো হলো 0 থেকে 9, অ্যান্ড আন্ডারস্কোর, এইগুলোকেই ও নেবে। আচ্ছা, ভেরিয়েবল নেম আর কেস সেন্সিটিভ। আচ্ছা, কেস সেন্সিটিভের গল্পটা একটু আসি। কি কেস সেন্সিটিভ জিনিসটা? এটাকে আপাতত বন্ধ করে দিই, নাহলে এরর খাবে। A1 বলে একটা নিয়েছি, আর A1 বলে একটা নিলাম, নিয়ে তার মধ্যে আমার সারনেমটা দিয়ে দিলাম। এবার প্রশ্ন আসতে পারে, আমি যদি এখানে এবার A1টাকে প্রিন্ট করি, তাহলে কি হবে? আচ্ছা, এইটাকে না আপাতত কমেন্ট করে দিই, কারণ এ বারবার করে বলছে যে ভুল ভুল ভুল। তো এইগুলোকে আমি আপাতত কমেন্ট করে দিই, আমার এরকম গল্প নেই, আমি জাস্ট এইটুকুনি লাইন নিয়ে কাজ করছি আপাতত, সেইটুকুনি আমি খুলে রাখি। সরি। আচ্ছা, তো এখানে কেস সেন্সিটিভিটি মানে, এর যে A1টা স্মল এ আছে, A1 এর এটা ক্যাপসে আছে। তো আমি যদি এখন এই A1টা স্মল কেসের A1টাকে প্রিন্ট করি, কি ভ্যালু আসতে পারে? দুটোই তো A1, কিন্তু ভ্যালু কিন্তু দুটোর আলাদা। পাইথন বলছে, ভাই তুমি যখনই স্মল আর ক্যাপস করে দিচ্ছ, তার মানে আমি বুঝবো দুটো আলাদা। তুমি যদি এখানে এটাকে A1 হিসাবে লেখো, আমি এটাকে তোমার এই জিনিসটাকে ফেরত দেবো। বাট দেখো, এই জিনিসটাই ফেরত দিয়েছে। বাট তুমি যদি এটাকে স্মলে লেখো, আমি কিন্তু ভাই এটাকেই ফেরত দেবো, কারণ আমি কিন্তু দুটোকে আলাদাই আলাদাই বুঝি, দুটো আমার কাছে এক নয়। তো সবসময় মাথায় রাখতে হবে কেসিং ব্যাপারটাকে, মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমরা প্রোগ্রামে একটা জায়গা থেকে, ধরো, ইউজার নেমে ইউটা ক্যাপসে দিয়ে করে দিয়েছি, আর পরবর্তীকালে গিয়ে ইউজার নেমের ইউটা স্মল দিয়ে শুরু করেছি, ব্যাস, ও মাথা কুটে মরে গেল, ইস্যু সলভ হবে না। তো সুতরাং আমাদের এই কেস ব্যাপারটা মাথায় রাখতে হবে। কেস সেন্সিটিভিটিটা কিন্তু খুব, মানে করে দেখতে হবে যে যাতে ওটাকে আমরা একটা গুলিয়ে না ফেলি। সুতরাং পাইথন, কারণ কি, পাইথন কেস সেন্সিটিভিটিকে ফলো করে। বুঝে বুঝেছো তো সবাই কেস সেন্সিটিভিটি কেসটা? সরি, সবার ক্লিয়ার তো কেস সেন্সিটিভিটি? হ্যাঁ দাদা।
আচ্ছা, আরেকটা জিনিস বলেছে এখানে যে ভেরিয়েবলের নেম ক্যান নট বি এনি অফ দ্য পাইথন কিওয়ার্ডস, মানে বাই ডিফল্ট পাইথনের যদি কোনো কিওয়ার্ডস থাকে সেই কিওয়ার্ডস এর নাম অনুযায়ী তুমি ভেরিয়েবলের নেম দিতে পারবে না। তো পাইথনের কিওয়ার্ডস কি আছে, ডাব্লিউসি স্কুলের ওই লিঙ্কটায় গেলে ক্লিক করলে পেয়ে যাবে, ওটা কোনো একটা বিশাল বড় ব্যাপার না। তো অটোমেটিকলি তুমি যখন পাইচার্মে কাজ করবে তোমাকে তুমি যদি পাইথনের কোনো এরকম কিওয়ার্ডস এর নাম দিতে চাও তোমাকে বলে দেবে ভাই তুমি কিওয়ার্ডস এর নাম দিচ্ছ। এই যেখানে যেমন ও কিছু লিগাল ভেরিয়েবল নেমে নাম দিয়েছে, সে কোন কপি করে দেখিয়ে দিই সবাইকে একবার, চোখের দেখা। এগুলো বলছে ও যে লিগাল, মানে অ্যালাউড, পাইথনে অ্যালাউড, এই টাইপের ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে পারো, কোনো চাপ নেই। অলরেডি আমরা এই জিনিসটা করেছি, এই যে মেনি ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, মানে একটা লাইনের মধ্যে দু তিনটে ভেরিয়েবলে ভ্যালু পুট করে দেওয়া। আমরা নাম্বারে ভ্যালু পুট করছিলাম, ওরা স্ট্রিং ভ্যালু পুট করেছে, মানে ওই টেক্সট লেখা পুট করেছে। তো দুটো জিনিসই এক। ভেরিয়েবলকে আউটপুট দেওয়া কিভাবে করবো সেটাও আমরা শিখেছি প্রিন্ট দিয়ে। আচ্ছা, এবার আসি গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, আমি না গ্লোবাল ভেরিয়েবলটা এক্ষুনি বলছি না, কারণ গ্লোবাল ভেরিয়েবলটা বলতে গেলে একটু ব্লক অফ কোড ফোড সম্পর্কে জানতে হবে, সেগুলো একটু হাই লেভেলের, সেগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত কিছু তো আসিনি। সুতরাং আমি তাই জন্য গ্লোবাল ভেরিয়েবলটা এক্ষুনি বলছি না। আচ্ছা, এবার ছোট করে আমি আজকে যতটা টাইম আছে আজকের ক্লাসের, আমরা পাইথনের ডেটা টাইপটাকে নিয়ে একটুখানি দেখে নিই। পাইথনে বলছে ইন প্রোগ্রামিং ডেটা, ডেটা টাইপে আমরা কি জিনিস অলরেডি একবার বলেছি, আরো একবার বলে দিই যে এই যে ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করছি আমাদের প্রোগ্রামে, তার ভেতরে যে ভ্যালুটা পুট করছি, যে ডেটাটা পুট করছি, তা সেই ডেটাটা কি ধরনের, কি রকমের, সেটাকেই বলা হয় ডেটা টাইপ। এবার ডেটা টাইপ লাইক কি, যেমন আমরা এক্ষুনি বলছিলাম যে 1 4 এইসব একটা ডেটা টাইপ। আবার এখন কি করছি, স্ট্রিং মানে লেখা টেখা দিচ্ছি, সেটা এক ধরনের ডেটা টাইপ। যেমন আমরা তখন বলছিলাম আর কি, যে একটা গ্লাসের মধ্যে জল ঢালতে পারি, সেটা এক রকমের, একটা কোল্ড ড্রিঙ্কস ঢালতে পারি, সেটা এক রকমের, দুটোই লিকুইড। আবার যদি বালি ঢেলে দিই সেটা নিশ্চয়ই লিকুইড থাকবে না, সেটা একটু অন্য টাইপের হয়ে যাবে। তো সেই ঠিক সেরকম একটা ভেরিয়েবলের মধ্যে কি কি ধরনের আমি কি কি টাইপের ভ্যালু পুট করছি সেটা একটা ব্যাপার, মানে প্রত্যেকটা যে ভ্যালু ভেরিয়েবলে ভ্যালু পুট করব তার নিজস্ব একটা টাইপ হবে, থাকতে হবে, সেটা করে দেওয়া আছে, সেটা আমি তুমি ডিসাইড করার কেউ নই, ওটা করেই রেখে দেওয়া হয়েছে। যেমন বলেই রাখা হয়েছে এগুলো নাম্বার, এগুলো ক্যারেক্টার বা লেখা স্ট্রিং। তো পাইথনে কি কি ডেটা টাইপ মোটামুটি ইউজ হচ্ছে সেগুলো একটু দেখি আগে। তো টেক্সট টাইপের মধ্যে বলছে এসটিআর বা স্ট্রিং, এটাকে আমরা কি বলি, স্ট্রিং বা এসটিআর। আচ্ছা, নিউমেরিক টাইপ মানে নাম্বার, নাম্বার টাইপে কি কি ইউজ হচ্ছে, ইন্ট ফ্লোট কমপ্লেক্স। ইন্ট কি, ইন্টিজার মানে হোল নাম্বার, ফ্লোট কি ওই ডেসিমেল ভ্যালু ভ্যালু গুলো, আর কমপ্লেক্স মানে কমপ্লেক্স ভ্যালু, পরে আসছি সেটা নিয়ে। আচ্ছা, সিকোয়েন্স টাইপ কি জিনিস পরে আসবো, কিন্তু একটা টাইপ কিছু একটা হয় সিকোয়েন্স বলে, তার মধ্যে আছে কি লিস্ট, টাপল, রেঞ্জ, এরকম টাইপের বেশ কিছু জিনিসপত্র। আচ্ছা, ম্যাপিং টাইপ, তার মধ্যে ডিক্ট, ডিক্ট অ্যাকচুয়ালি ডিকশনারি। আচ্ছা, সেট টাইপ, অঙ্কে যদি কেউ আমি জানি না সবাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে কিনা, আমাদের সময়তে ওই ক্লাস 11 ম্যাথে সেট থিওরি ছিল, যারা করনি তাদেরও চাপ নেই। সেটা ওই একটা ওই ম্যাথের ম্যাথামেটিক্যাল একটা থিওরি। তো সেই সেটটাকেও আমরা পাইথনে করতে পারি, তো সেটাও একটা টাইপ হিসাবে ধরা হয়। তো সেটের দু রকমের আছে, একটা ফ্রোজেন সেট, একটা সেট। আচ্ছা, আর একটা টাইপ হয় সেটা বুল। বুল মানে কি, বুল মানে বুলিয়ান। বুলিয়ান কি, বুলিয়ান হলো দুটো টাইপের ভ্যালু হতে পারে বুলিয়ানে, একটা হলো ট্রু, একটা হলো ফলস। এর বাইরে বুলিয়ানে আর কিছু হয় না। মানে কি বলতে চাইছি, মানে বলতে চাইছি কোনো ভেরিয়েবলের মধ্যে আমি যদি এরকম ট্রু আর ফলস হিসাবে লিখি, তাহলে সেটাকে আমরা বুলিয়ান হিসাবে বলবো। মানে এ ইকুয়ালস টু যদি আমি লিখি টি আর ইউ ই, ট্রু, তাহলে কি হবে, তাহলে এরর আসবে, তার কারণ এইভাবে লিখতে পারবো না, এইভাবে লিখতে হবে। তাই এরর আসছে কেন,
তো এ ইকুয়ালস টু ট্রু, তার মানে বলতে চাইছি এর ভ্যালু হলো সত্যি। আবার এটাও লিখতে পারি বি ইকুয়ালস টু ফলস, তার মানে বলছি বি এর ভ্যালু মিথ্যে। মানে মোট কথা হলো ট্রু আর ফলস বাইনারিতে যখন ডিসাইড হয়, ট্রু মানে হলো 1, ফলস মানে হলো 0। ঠিক আছে, এটার ইউজটা যখন করব তখন আরেকটুখানি ভালোভাবে স্পষ্ট হবে ব্যাপারটা কি। আচ্ছা, আরেকটা কি আছে, বাইনারি টাইপের কিছু আছে, বাইটস, বাইটস অ্যারে, আচ্ছা, মেমোরি ভিউ, এইসব আছে। আর একটা নান টাইপ হয়, মানে যেটা কোনো টাইপই নেই, মানে ও বুঝতে পারছে না কি টাইপ, সেটাকে বলা হয় নান টাইপ। তো এই মোটামুটি এই ধরনের ডেটা টাইপ পাইথনে আছে। তো আমি ধরো জানি না ভাই আমার ভেরিয়েবলের মধ্যে কি টাইপের ডেটা আছে, আমি ধরো দেখতে চাইছি আমার ভেরিয়েবলে কি টাইপের ডেটা আছে। এ তো অনেকগুলো আমরা এতক্ষণ ধরে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আর জানি না কি টাইপের ডেটা আছে সেগুলোর মধ্যে। তো আমি যদি দেখতে চাই কি টাইপের ডেটা আছে, তার জন্য আমাকে পাইথনে টাইপ বলে একটা প্রি ডিফাইন্ড মেথড দিয়ে দেওয়া হয়েছে। সেই টাইপ মেথডটা দিয়ে আমি কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ চেক করতে পারি। তো কিভাবে লিখবো, আমরা জানি কিছু একটা আউটপুট দেখতে গেলে পেতে গেলে আমাকে প্রিন্ট ইউজ করতে হবে, এই হলো মানে ইয়ে কথা। এর ওপর আমি ভেতরে গিয়ে এই সবসময় মাথায় রাখতে হবে, আমরা প্রথমে যখনই বলি না একটা ফাংশন বা মেথড, তখনই এরকম একটা প্যারান্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের গল্প আছে। যখনই এরকম ফার্স্ট ব্র্যাকেট কিছু দেখবে তার মানে এটা একটা মেথড বা ফাংশন। আচ্ছা, তো এই প্রিন্ট বলে যে মেথড বা ফাংশনটা আছে, তার মধ্যে গিয়ে লিখে দিলাম টাইপ, দিয়ে তার মধ্যে গিয়ে লিখে দিলাম এ, ভালো কথা, দিয়ে এটাকে চালাবো, কি আসে দেখি। বলছে ক্লাস বুল, এই এক্ষুনি বলছিলাম না বুল বুলিয়ান, ও বলছে এ হলো বুল ক্লাসে বিলং করছে। সত্যি তো, এ তো ট্রু আর ফলস, এ আর বি ট্রু আর ফলস দিয়েছি, তাই জন্য ও বলছে যে এটা ভুল। আচ্ছা, 7টা কেন আসছে, ওপরে একটা প্রিন্ট খোলা আছে তাই জন্য, এই প্রিন্টটা খোলা আছে তাই, কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু। হ্যাঁ, এখানে 7টা আসছে, ওপরে এই প্রিন্ট বলে এইটা খোলা আছে বলে 7টা আসছে। তো আমি বুঝতে পারছি যে এখানে এর এখন ভ্যালু যা আছে সেটা হলো বুল ক্লাসে বিলং করে। তো আমি যদি এখানে এই যে হাবিজাবি কতগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটাকে নিয়ে দেখি কি হবে, কি দেখাবে, রান করে দেখি। বলছে এ এসটিআর ক্লাসে বিলং করে। এসটিআর মানে কি, স্ট্রিং, স্ট্রিং ক্লাসে বিলং করে। স্ট্রিং মানে কি বলেছিলাম এক্ষুনি, যে লেখা লম্বা লাইন, একটা বিশাল বড় লাইন লেখা আছে, মানে একটা সেট অফ ক্যারেক্টার্স অর নাম্বারস একসাথে যাচ্ছে, সেটাই হলো স্ট্রিং। ঠিক আছে, আরো ভালো করে বিশদে পড়বো স্ট্রিং ফ্রিং ব্যাপারগুলো, তখন আর অনেক অনেক ভাবে মানে অনেক এতে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা বুঝতে পারছি কি, যে আমার টাইপে এই মাই ভ্যার বলে যে ভ্যারিয়েবলটা আছে ওর স্ট্রিং ক্লাসে বিলং করছে ওর ডেটাটা। তো আমি যদি A1টাকে নিই, সে তাহলে কোথায় বিলং করছে, ও বলছে যে এ ইন্ট ক্লাসে বিলং করছে, মানে ইন্টিজার, যে হোল নাম্বার, নাম্বার ক্লাসে বিলং করছে। আচ্ছা, আমি যদি এই 7টাকে না আমি এখন একটা কাজ করি, এই 7টাকে না একটু 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 কারুকার্য করে দিই 7-এর মধ্যে, এরকম একটা কিছু করে দিই, করে দিয়ে এবার দেখি তো আমার কি সেই সেম ভ্যালু রিটার্ন করছে যে আগে কি করছিল। A1-এর ভ্যালু দিচ্ছিল ইন্টিজার ক্লাসে বিলং করে, এখন আমি 7 থেকে 74.54 করে দিয়েছি। এখন দেখি 72.54-এর ভ্যালু ডেটা টাইপ কি বলছে। বলছে এ আর আর ইন্টিজারে বিলং করছে না, এ এখন ফ্লোটে বিলং করছে। মানে সেই তখন বলেছিলাম ডেসিমেল পয়েন্ট পয়েন্ট যদি থাকে তার জন্য ফ্লোট। এতক্ষণ ধরে আমি যেই বললাম এতক্ষণ ধরে যে ডেটা টাইপ করেছে কটা, সেই সম্পর্কে কি কোনো ডাউট আছে? তাহলে আমরা সেই ডাউটগুলোকে এখন ক্লিয়ার করে নেব। তার কারণ আজকে ক্লাস মোটামুটি আমরা অনেকটাই এগিয়ে নিয়েছি, প্রায় শেষের পর্যায়ে। যদি কোনো আজকে ক্লাসের ডাউট থাকে তাহলে আজকে আমরা সেই ডাউটগুলোকে এবার ক্লিয়ার করব। কার কি ডাউট আছে প্রত্যেকে বিনা দ্বিধায় নির্দ্বিধায় বলতে থাকো।
মোটামুটি সবাই বলছে যে কোনো ডাউট নেই, আর যারা বলছেন না তার মানে বুঝে নিতে হবে মৌনং সম্মতি লক্ষণম, নিয়েই আমি এগোচ্ছি আজকের ক্লাসে। তো আমি আমার স্ক্রিন শেয়ার অফ করছি আপাতত। আমরা মোটামুটি আজকে ভেরিয়েবল কি জিনিস, কিভাবে ডিক্লেয়ার করে শিখেছি, আর ভেরিয়েবলের মধ্যে ডেটা টাইপ ব্যাপারটা কি সেটাও শিখেছি, আর কিছু গোড়ার কথা জানতে পেরেছি। আচ্ছা, আমি না শেষ করার আগে ছোট্ট করে একটা টাস্ক দিয়ে শেষ করে দিচ্ছি, দুটো টাস্ক দেবো, দিয়ে শেষ করে দেবো। গ্রুপে সবাই ট্রাই করবেন, করে অ্যান্সার বার করতে পেরেছেন কিনা জানাবেন। অ্যান্সার না দিলেও হবে ওখানে, যদি না করতে পারেন আমি তো আছি, পরের ক্লাসে দেখাবো। আমি ছোট্ট করে একটা ক্লাস, একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিয়ে আমি শেষ করে দিচ্ছি। দাদা নেক্সট ক্লাস কি ওয়েডনেসডে না থার্সডে? ওয়েডনেসডে। আচ্ছা, সাপোজ আমার কাছে এ বলে একটা ভেরিয়েবল আছে, যার ভ্যালু ভ্যালু হলো 7। আর বি বলে একটা ভেরিয়েবল আছে, যার ভ্যালু হলো 5। আমি চাই বি এর ভ্যালু 7 হয়ে যাক, অ্যান্ড সি এর ভ্যালু 5 হয়ে যাক। এই জিনিসটাকে প্রোগ্রামেটিক্যালি করতে হবে। তো এবার বলবে কি করবে, বি ইকুয়ালস টু 7 করে দেবো আর এ ইকুয়ালস টু 5 করে দেবো? না, ওরকম করলে হবে না। আমার প্রোগ্রামেটিক্যালি এটাকে করে দেখাতে হবে। এটা একটা লজিক্যাল কোশ্চেন, একটু লজিক টজিক লাগাতে হবে, একটু মাথা মাথা খাটাতে হবে, একটু ঘাম ফাম ঝরাতে হবে, ঝরিয়ে এই কোশ্চেনটাকে সলভ করতে হবে। এটা করে দেখান সবাই। আর যদি না দাদা পারেন কোনো চাপ নেই, আমি পরের ক্লাসে দাদা অবভিয়াসলি দেখাবো। দাদা এখানে লিখেছো তুমি যে এ ইকুয়ালস টু 7, বি ইকুয়ালস টু 5, বি হুম। ইকুয়ালস টু 7। ও সরি, আর এখানে টাইপ হয়ে গেছে, সরি। এটা এ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, আমারই ভুল ছিল। বি ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 5। ও সরি 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 সরি। হ্যাঁ, ঠিক আছে। এইটা হবে আমার এটা আমি আর কি আউটপুটটা চাই। তো তার জন্য কিভাবে কি করা যায় সেটা আমাকে পরবর্তী ক্লাসে, যে বুধবার দিন যে ক্লাসটা আছে, মানে আজকে আমরা যে ক্লাসটা করলাম সেই ক্লাসের উপর আমি অ্যাসাইনমেন্টটা আপাতত দিলাম। আরও হয়তো দু তিনটা অ্যাসাইনমেন্ট আমি গ্রুপে শেয়ার করে দেবো। বুধবার দিনের ক্লাসে সেই অ্যাসাইনমেন্টগুলোকে নিয়ে আবার আমরা আলোচনা করব। তো আপাতত আমরা আজকে যা যা শিখলাম একটুখানি করে নিই। আমরা মোটামুটি আজকে পাইথনের গোড়ার কথা জানতে পেরেছি, পাইথন আবিষ্কার টাবিষ্কার নিয়ে আমরা একটুখানি আলোচনা করেছি। আমরা শিখেছি ইন্টারপ্রেটার কম্পাইলার কি জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এইসব জিনিসপত্র শিখেছি। শিখে আমরা পাইথনের কিভাবে কি ইনস্টল ফিনস্টল করবো এইসব শিখে মোটামুটি একটা ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করতে হয় বুঝে গেছি, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কি করে পুট করতে হয় বুঝে গেছি, এবং ইউজারের কাছ থেকে কি ভ্যালুটা কি করে নেবো সেটাও বুঝে গেছি, এবং ইউজারকে কি করে দেখাবো সেই ভ্যালুটা সেটাও বুঝে গেছি। মানে মোটামুটি আমরা এই জিনিসপত্র করে শিখেছি, এবং সাথে আমরা কি শিখেছি যে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো ঢুকছে তার টাইপগুলো কি কি হতে পারে সেটাও মোটামুটি আমরা একটা ওভারভিউ পেয়েছি, এবং টাইপ জিনিসটা কি সেটাও একটা বুঝেছি। তো আশা করব পরবর্তী ক্লাসে গিয়ে আমরা যখন এইগুলোকে নিয়ে আরো এগোবো তখন আপনাদের অতটা সমস্যা হবে না, কারণ আপনারা অলরেডি আজকে এই ক্লাসটা করেছেন, এবং এই ক্লাসের রেকর্ডেড ভিডিও অবভিয়াসলি আপনারা পরবর্তী ক্লাসের জন্য পেয়ে যাবেন, মানে পরবর্তী দিনে। আজকে দেখছি, আজকে যদি সম্ভব হয় আজকে রাতেই হয়তো রেকর্ডেড ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেগুলোকে দেখে আপনারা প্র্যাকটিস করুন এবং নিজেরা নিজেরা ট্রাই করুন। আর অ্যাসাইনমেন্টটা যেটা দিলাম ওটাকে চ্যাট জিপিটি দিয়ে মেরে বার করে নিতে পারেন, কোনো আমার কোনো সমস্যা নেই। আপনারা, আপনাদের ব্যাপার, আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন। দাদা আমার হয়ে গেছে, তো আমি ওটা কি আপনাকে পার্সোনালি শেয়ার করবো হ্যাঁ তোমাকে? হ্যাঁ, কোনো চাপ নেই, পার্সোনালি শেয়ার করুন, এতে শেয়ার করুন, যা খুশি শেয়ার করুন। সবাই করুক, গ্রুপে ডাইরেক্টলি না করাই ভালো, তার কারণ সবাই তো করছে। ঠিক আছে, আর আমি শেয়ার করছি। করতে হবে তার কোনো মানে নেই, আমি বুধবার বুধবার দিন ওটাকে নিয়ে আবার একটুখানি আলোচনা করে নেবো, ঠিক আছে? যদি হয়ে গিয়ে থাকে দ্যাটস ফাইন, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে ক্লোজ করছি। অলরেডি আমাদের আজকে ক্লাসে প্রথমে প্রায় 10-15 মিনিট নষ্ট হয়ে গিয়েছিল, জয়েন্ট টয়েন্ট করা নিয়ে একটা সমস্যা নিয়ে একটা হিকাপ এসেছিল। আশা করো পরের দিন থেকে এই ইস্যুগুলো আসবে না, আপনারা বুঝে গেছেন কিভাবে জয়েন্ট টয়েন্ট করতে হবে, আমিও বুঝে গেছি মোটামুটি কিরকম কি ব্যাপার স্যাপার আছে। আর মোটামুটি সবাই আহ, আমার সাথে ইন্টারেক্ট করেছে।
বলার চেষ্টা করেছেন তাদের ডাউটগুলো, আমি মোটামুটি যা বুঝতে পারছি। আর যারা কিছু বলেননি সেভাবে, আমি আশা করবো তাদের কোনো ডাউট নেই। তাছাড়া আমার তো আর কাছে তো আর কোনো উপায় নেই বোঝার। আর এই ক্লাসটার শেষে আপনাদের যে গ্রুপটা করা হয়েছে সেই গ্রুপে না একটা পোল দিয়ে দেওয়া হবে, 1 থেকে 5 অবধি দেওয়া থাকবে রেটিং। আপনাদের যেরকম এই ক্লাসটা লেগেছে অনেস্টলি সেই রেটিংটা দেবেন। আপনাদের যদি মনে হয় কোনো রকম কোনো ইস্যু আছে যেগুলো রিজলভ করা উচিত, কোনো রকম ফিডব্যাক যদি থাকে এই ক্লাসটা নিয়ে, নিশ্চয়ই আপনারা দেবেন, তোমরা দেবে। এবং আমি সেটা চেষ্টা করব পরবর্তী ক্লাসে যেন সেই ইস্যুটা না থাকে, সেই প্রবলেমটা না থাকে, সেটাকে সলভ করার। তো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আর উইকেন্ড বলে লাভ নেই, কাল থেকে আবার শুরু হয়ে যাবে সোমবার। তো এ করে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। আবার বুধবার দিন রাত 8:30 থেকে সবার সাথে দেখা হবে।